শুনলাম মানুষের সাধুতে দোলে পিষে প্যারেড গ্রাউন্ডে হনুমান মন্দিরের কাছে মৃতদেহের স্তূপ জমেছে। সাঁকো পার হতে পারলাম না, ভিড় আর পুলিশের কর্ডন চারিদিকে। না, এটা আজকের বর্ণনা নয়। অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাসে কালকুটের কলমে 1954 সালে কুম্ভমেলার ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা। অনেকটা সেই ধরনের ছবি আজ ফিরে এলো বহু দশক পর আর এক মহাকুম্ভে। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে পরপর প্রশ্ন তুলব আমরা। প্রথম প্রশ্ন, মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মাঝরাতে শাহী স্নানের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 30 জন পুণ্যার্থীর মৃত্যু, আহত 90। 7 স্তরের সুরক্ষা বলয়ের কুম্ভে এই বিপর্যয়ের দায় নিতে কি বাধ্য নয় উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার? দ্বিতীয় প্রশ্ন, রাত 2টোয় দুর্ঘটনা, তারপরেও 16.5 ঘন্টা ধরে সরকারিভাবে জানাই গেল না মৃতের সংখ্যা। সাংবাদিক বৈঠক করা হলো সন্ধে 6:30টায়। ধামাচাপা দেওয়ার চেষ্টা একযোগে অভিযোগ বিরোধীদের। গণতান্ত্রিক দেশে একটা বিপর্যয়ের পর তথ্য জানতে এত ঢাক ঢাক গুড়গুড় কেন? তৃতীয় প্রশ্ন থাকবে। প্রথমে তাঁবুতে আগুন, এবার তার 10 দিনের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। অগ্নিকাণ্ডের পর এবার অমৃত স্নানেও অঘটন। 40 কোটি মানুষের জমায়েত সামলানোর প্রস্তুতি কি আদৌ নেওয়া হয়েছিল, নাকি প্রচারে নজর দিতে গিয়ে দৌড়ানি হয়ে গেছিল সুরক্ষার আসল প্রশ্নটাই? সব থেকে বড় প্রশ্ন এটাই। চতুর্থ, ভিআইপিদের দিকেই বেশি নজর প্রশাসনের, অভিযোগ রাহুল গান্ধী। ভিড় সামলানো শিখিয়েছে গঙ্গাসাগর, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীর ইস্তফা চাইলেন অখিলেশ যাদব। দিল্লি ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়ালো প্রয়াগরাজের এই বিপর্যয়। পঞ্চম প্রশ্ন, জিবি সিন্ড্রোম আতঙ্কে কাঁপছে গোটা দেশ। জটিল স্নায়ু রোগে কলকাতায় আজ মৃত্যু হলো এক কিশোর সহ 2 জনের। পুনেতে হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। পরিস্থিতি অবনতি হলে সামাল দেওয়ার মতো পরিকাঠামো আছে এ রাজ্যে? তবে শুরুতেই দেখাবো পুণ্যের খোঁজে গিয়ে মিলল মৃত্যু। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, দায় কার? গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম, পবিত্র তীর্থক্ষেত্র। সেই ত্রিবেণী সঙ্গমের শাহী স্নানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। पांटून पुल की दिखाना चाहेंगे। सूरज, आप वो तस्वीर दिखाइए। आप देखें किस तरीके से पांटून पुल जो हैं वो पूरे तरीके से खाली पड़े हुए हैं। अधिकतर पुल बंद ही रहते हैं। इस सवाल का जवाब मिलना मुश्किल हो गया प्रयागराज महाकुंभ में कि पांटून पुल अगर 30 बनाए हैं तो क्या फोटो खींचने के लिए बनवाए गए हैं? क्या सेल्फी पॉइंट है ये? इनका इस्तेमाल आखिर क्यों नहीं किया जाता? क्या हुआ है? आमदी लोग गिर के उसको नीचे चाप के मार दिया। कहाँ पर? वहाँ नहाने घाट पर, गंगा जी के घाट पर। कौन कौन थे आपके साथ में? मेरे सास है। हुआ क्या था, क्या देखा आपने? कुछ नहीं देखे, वो देखे कि हम भी उस पर चढ़ गया लोग। हाँ, वे देखे, कुछ नहीं देखे। हम लोग भी जाता गया, कोई भैया लोग हमारा लोग खींच के ऊपर कर दिया। অগ্নিকাণ্ডের পর এবার অমৃত স্নানে অঘটন। মুখে হাজারো কথা বললেও মহাকুম্ভের আয়োজন আদৌ কতটা নিপুণ ছিল? ভিভিআইপিদের জন্য আর সাধারণ পুণ্যার্থীদের জন্য কি একই রকম সুরক্ষার ব্যবস্থা ছিল? বড়সড় প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের সরকার। क्या हुआ, एक रास्ता कर दिए इसीलिए ऐसा हुआ। आने का रास्ता, आने जाने का एक ही रास्ता कर दिए इसीलिए ऐसा हुआ। कितने महिलाएं गिरी, सबको उठा उठा के हम लोग लेके हेल्प किए। इतना রাত 1টা। পুণ্যার্থীদের দাবি, তখন থেকে স্নানের জন্য তাড়া দিতে থাকে পুলিশ। 1 बजे हम लोग सब आराम कर रहे थे, बहुत से यात्री थे बैठे हुए, सब आराम कर रहे थे, नहाने वाले सब बहुत संख्या में। उन्होंने कहा कि उठो उठो उठो, खाली करो, जाओ नहाने के लिए। बार बार पुलिस तंग करे, नहीं चलो, इस तरह से हमको बोल बोल करके उन्होंने सबको भगा दिया। और हमारा घर वाली पता नहीं किधर मतलब कुचल दिया गया, हम अपने नीचे गिर गए हैं। সূত্রের খবর, এরপরই রাত 2টো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। মাটিতে পড়ে যান অনেকে, দৌড়দৌড়ি শুরু হয়। তাঁদের মারিয়ে চলে যান হাজার হাজার মানুষ। বুধবার ভোরে অমৃত স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজে জড়ো হন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আগে ভাগে স্নান সেরে নিতে মঙ্গলবার মাঝরাত থেকেই ভিড় জমে যায় নানা ঘাটে। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পান্ত গভীর রাতে হ্যান্ড মাইকে পুণ্যার্থীদের আগে ভাগে স্নান সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो
দুর্ঘটনার পরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যাগ, জুতো, চপ্পল, চাদর। কিন্তু মানুষগুলো কোথায়? বিপর্যয় ঘটল রাত 2টো নাগাদ, তারপর রাত থেকে ভোর, ভোর থেকে দুপুর, দুপুর থেকে বিকেল। দুর্ঘটনা নিয়ে বললেও মৃত আহতর সংখ্যা নিয়ে চুপই ছিলেন যোগী মোদি। बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। स्थिति नियंत्रण में है। लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। मौनी अमावस्या की वजह से करोड़ों श्रद्धालु आज वहां पहुंचे हुए हैं। कुछ समय के लिए स्नान की प्रक्रिया में रुकावटें आई थी, लेकिन अब कई घंटों से सुचारू रूप से यात्री स्नान कर रहे हैं। আহত কিংবা মৃতের সংখ্যা নিয়ে যোগী সরকারের এত ঢাকঢাক গুড়গুড় কেন? কি লুকোতে? প্রশ্ন বিরোধীদের। প্রশাসনের নির্দেশে এরপরই ফের শুরু হয়ে যায় স্নান। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে যোগী সরকার। অবশেষে দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর উত্তরপ্রদেশ প্রশাসন জানায় 30 জনের মৃত্যু হয়েছে। 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে এবিপি আনন্দ। ভাবুন, গোটা 1 বছর ধরে প্রস্তুতি, প্রচার, যোগী প্রশাসনের সুবন্দোবস্তের ঢক্কানিনাদ। তার পেছনে রাজনৈতিক অঙ্ক আর রাজস্ব আদায়ের স্বপ্নটাকে আপাতত সরিয়ে রাখছি। তারপরেও ঘোষিত পুণ্যস্নান করতে গিয়ে, শাহী স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু। আবার সেই মৃত্যু নিয়ে নজিরবিহীন ঢাকঢাক গুড়গুড়। মৃতের আসল সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ। ঘটনার পর 16 ঘন্টাতেও স্বচ্ছভাবে মৃতের সংখ্যা, আহতের সংখ্যা সরকারিভাবে সামনেই আনলো না যোগী প্রশাসন। সত্য সেলুকাস, কি বিচিত্র এ দেশ, আর কি বিচিত্র উত্তরপ্রদেশ নামক ওই রাজ্য। আমি বিশ্বনাথ চক্রবর্তীকে দিয়ে আজ শুরু করব। বিশ্বনাথদা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে দেশটার নাম ভারতবর্ষ, চীন নয়। কেন এই কথা বলছি? যে রাত 1:30টার ঘটনা, প্রায় 17 ঘন্টা লাগলো ভাবুন যে নাম প্রকাশ করতে, অন্তত মৃতের এবং আহতদের সংখ্যা প্রকাশ করতে। এর ফলটা কি হলো? যে দেশ জুড়ে পুণ্যার্থীদের যারা আত্মীয় স্বজন, তারা প্রত্যেকটা মর্গের সামনে বিভ্রান্ত হয়ে, অসহায় হয়ে ভিড় করলেন। প্রত্যেকটা হাসপাতালের সামনে বিভ্রান্ত হয়ে ভিড় করলেন। এবং যোগী সুশাসনের এই যে এত বিজ্ঞাপন, বিশ্বনাথদা, যে উত্তরপ্রদেশ নাকি উত্তম প্রদেশ, আমি বলছি এটা কি তার বিজ্ঞাপন? ঘটনাস্থলে এরকম বিরোধীরা অভিযোগ করছেন যে ভিডিও ডিলিট করতে প্রশাসন মোবাইল অবধি কেড়ে নিচ্ছে। মানে ঘটনা খারাপ, কোনো সন্দেহ নেই, কিন্তু আরও খারাপ হচ্ছে ঘটনা চাপা দেওয়ার এই চেষ্টা। মানবেন? একেবারে ধর্মীয় মেলাকে একটা রাজনৈতিক মেলায় পরিণত করতে চেয়েছিলেন যোগী এবং মোদিরা। পরিষ্কার ধর্মীয় মেলা রাজনৈতিক মেলাতে পরিণত করতে গিয়ে তারা ভিআইপি ট্রিটমেন্ট করেছেন, ভিআইপিদের উপর গুরুত্ব দিয়ে মেলাটাকে পরিচালনা করেছেন, তাদের হাইলাইট করেছেন, সাধারণ মানুষের জীবনের উপরে গুরুত্ব দেননি। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে মানে ত্রিবেণী সঙ্গমে মানুষ যাচ্ছে, এই ক্রাউড ম্যানেজমেন্টটাই তো আপনার প্রধান কাজ ছিল। একদম। আপনি চারিদিকে ক্রাউডটাকে ছড়িয়ে দেওয়ার কথা ছিল। আপনি জানতেন যে কালকে এমন একটা দিন ছিল যে যেখানে মানে মানে কোটি কোটি লোক আসবে, এটা সবাই জানে। বছর মানে এর আগে হয়েছে 6টা পুণ্যস্নান, তার মধ্যে একটা মৌনী অমাবস্যা সবচেয়ে বেশি ভিড় হয়। আমার প্রশ্ন হচ্ছে আপনি ছড়িয়ে দেননি কেন? এখন আপনি বলছেন, আজকে দেখলাম ডিআইজি বলছে যে ছড়িয়ে দিতে হবে ক্রাউডকে। আজকে গতকাল যখন ত্রিবেণী সংগমের স্রোতের মতন মানুষ যাচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, এটা আপনার প্রশাসনের ব্যর্থতা। দ্বিতীয় যেটা, তাঁবুতে আগুন লাগানোর পরেও আপনি কিন্তু কনসাস হননি। তাঁবুতে আগুন লাগার একটা মানে অভিজ্ঞতা হয়েছিল, 10 দিনের মধ্যে এটা হলো। আপনার তো সেটাকে অ্যাসেস করতে হতো। আপনি কিন্তু ভিআইপি মানেদেরকে নিয়েই গেছে। সেই ভিআইপি আছে, যেমন অখিলেশ যাদব আছে, তাতে কিন্তু মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতন লোকরাও আছেন। ফলে ভিআইপি ট্রিটমেন্ট আমাদের দেশে কিন্তু সব রাজনৈতিক নেতারাই নিয়ে অভ্যস্ত। আমি পরিষ্কার বলতে চাই, কালকে ঘটনার পরে যেভাবে এটাকে সাপ্রেস করা হয়েছে,
এবং আজকে 17 ঘন্টা পরে প্রেস কনফারেন্স করে ডিআইজি যেভাবে বলবার চেষ্টা করলেন, এটা একটা অপরাধ। কেন বলছি অপরাধ? যে গতকালের ঘটনাটাকে যারা রেকর্ড করছিলেন, আপনার এত কেন ঢাকঢাক গুড়গুড়? আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের যে আজকে মানে ডিফেন্স হলাম আমরা, আন্তর্জাতিক স্তরে আমাদের লজ্জায় পড়তে হলো যে ভারতবর্ষ একটা ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারে না, ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে তারা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারে না, এটা আন্তর্জাতিক স্তরে আমাদের বদনাম হলো এই যোগীর জন্য। আপনারা কালকে সেইটাকে আটকানোর চেষ্টা করেছেন, কি করেছেন? মোবাইল কেড়ে নিয়েছেন। আপনারা মানে যারা মানে রিপোর্টিং করছিল তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন। আপনারা কার্যত সাপ্রেস করে এই জিনিসটাকে ধামাচাপা দেবার চেষ্টা করেছেন। প্রথমে বলেছেন মৃত্যু 10, এখন বলছেন 30। আমরা জানি না সেটা 100-তে গিয়ে থামবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে যে একটা সিম্পলি ক্রাউড ম্যানেজমেন্ট করতে যে ব্যর্থতা আপনি দেখালেন এবং তাঁবুতে আগুন লাগার পরেও আপনি নিজে সচেতন হলেন না, আর এই দায়টা যোগী কেন নেবে না? কেন? যোগী পুরোটাই ক্রেডিট নিচ্ছিল, পুরো ক্রেডিট নিয়ে নিচ্ছিল যে কংগ্রেস আমলে এই ধরনের মেলা হয়নি, কংগ্রেস ব্যর্থ হয়েছে, বারবার সেখানে অরাজকতা তৈরি হয়েছে কুম্ভ মেলা, সেটাকে কেন্দ্র করে যোগীর নির্বাচনী প্রচারে গেছিল। আজকে আপনার যখন পরীক্ষা, তখন সেই পরীক্ষা আপনি ফেল করেছেন, ফলে আপনার সেই দায় নিয়ে আপনার তো পদত্যাগ করা উচিত। আমি আর দুটো জাস্ট বলবো, দেখুন সুমনদা, 54 সাল থেকে মানে 54 সালে কংগ্রেস শাসনকালে এরকম 500 জনের মৃত্যু ঘটেছিল কুম্ভ মেলাকে কেন্দ্র করে। আজকে কংগ্রেস বড় বড় সরব হচ্ছে, কারণ তারও তো একটা অতীত আছে। পশ্চিমবাংলায় ছোট ক্রাউড, কিন্তু তাতেও তো আমরা দইচিরা উৎসবে দেখেছি যে 3 জন লোকের মৃত্যু ঘটেছিল, তখন দায়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি। আজকে যত দ্রুততার সাথে টুইট করলেন। আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নেতারা একে অপরকে দোষারোপ করেন, যখন দোষটা নিজের দিকে আসে তখন কিন্তু তারা চুপ করে থাকেন। কিন্তু দিনের শেষে বলবো, কুম্ভ মেলার মতন একটা গৌরবান্বিত মেলায় যেভাবে যোগী প্রশাসন ফেল করলো এবং আন্তর্জাতিক স্তরে আমাদের বদনাম হলো এবং আমাদের ইমেজ নষ্ট হলো, এর দায়টা কিন্তু মোদী এবং যোগীকে নিতেই হবে এবং আমি পদত্যাগ দাবি করব। আমি রাজনৈতিক দায়বদ্ধতার প্রশ্নে আসব, এবং ওই 1954 সালে কি হয়েছিল তাতে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল এবং আনন্দবাজার পত্রিকার একটা জাতীয় ভূমিকা ছিল। কি সেটা? কেন 100 বছরের এই প্রতিষ্ঠানের একটা ক্ষুদ্র অংশ হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত, আমি দেখাবো সেটা। কিন্তু তার আগে আমি একটু টেকনিক্যাল দিকে আসি। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব। বহুবার পুলিশের চাকরি করার সময় ভিড় সামলানোর অভিজ্ঞতা যার আছে। সলিলদা, যে টেকনিক্যাল পার্টটা বিশ্বনাথদা ছুঁয়ে গেলেন সেটা হচ্ছে কোটি কোটি লোক স্নান করতে আসছে। দেখুন, এটা একেবারে একটা প্রেডিক্টেড ক্রাউড, একেবারে ঘোষিত একটা কর্মসূচি। 18-19টা ঘাট করা হয়েছে। কেন না, এই ভিড়টাকে, বিশেষ করে এই যে 6টা রাহিস্থানের যে লগ্ন, এইটাকে চ্যানেলাইজ করার জন্য 19টা ঘাট, যে ভিড়টা একেবারে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, সেইখানে মাত্র 3টে ঘাটে গোটা ভিড়টা চলে আসছে। এখানেই তো পুলিশের দায়িত্ব যে এই ঘাটে ঘাটে ভিড়টাকে চ্যানেলাইজ করে দেয়া। একদিকে হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা, এবং ভিআইপি জোনের দিকে আরেক দল বলছেন যে সেখানে এত পুলিশ প্রশাসন দিতে হয়েছে যে এই সাধারণ জনগণের স্নানের জায়গায় পর্যাপ্ত পুলিশ ছিল না। এর পাশাপাশি রাখুন, প্রথম প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি সেই ছবি, সলিলদা আপনি দেখবেন সেখানে ডিভিশনাল কমিশনার প্রয়াগরাজের বিজয় বিশ্বাস পন্থ, তিনি হ্যান্ড মাইকে পুণ্যার্থীদের বলছেন, এটা কিন্তু মনে রাখতে হবে ঘটনার আগে, যে দৌড়োদৌড়ি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কোথাও একটা প্রশাসনের অ্যালার্ট হওয়ারও সুযোগ ছিল। একদিকে আমি চ্যানেলাইজ করতে পারলাম না, ভিড়টাকে ছড়াতে পারলাম না, অন্যদিকে আমি একেবারে সময় মতো ফায়ার অ্যালার্মটা বাজাতে পারতেন, আমি ফ্ল্যাগ রেস করলাম না। কতটা দায় প্রশাসনের? সুমন, আমি বিশ্বনাথবাবু যেটা বলেছেন, একটা ধর্মীয় মেলাকে রাজনৈতিক মেলা, আমার বলেন না, ধর্মীয় মেলা থেকে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার একটা অদম্য প্রচেষ্টা। এক, গ্রস অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর, মানুষের রিলিজিয়াস বিলিফ আর বিগট্রিকে নিয়ে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। দেখো, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো ব্যারিকেড যেটা হচ্ছে, ব্যারিকেড যেটা ফেন্সিং হয়েছে, এরা কতগুলো লিমিটেশন আছে, 2 ফিট, কতটা যাবে 2 ফিট, তারপরে কিছুটা 4 ফিট, তারপরে 6 ফিট, সেটা সার্পেন্টাইন হবে। এবং ইমপ্রপার ডিটেলমেন্ট, ইমপ্রপার ব্রিফিং, কোঅর্ডিনেশন, ল্যাক অফ কোঅর্ডিনেশন উইথ ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, সিএপিএফ বলো, স্টেট পুলিশ বলো, এনডিআরএফ বলো, সিভিল ডিফেন্স বলো, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন হয়নি, কিছু ব্রিফিংও হয়নি। এবং আরও যদি দেখো, ওখানকার লোকের মুখে শোনা আমার কথা, বলছে এন্ট্রি গেটটা
বড় আর এক্সিট গেটটা ছোট, একদম কন্ট্রারি টু এভরিথিং। এইবার তুমি আমাকে বলো রেসপন্সিবিলিটি কার ফিক্স আপ করা হবে? আজকে দেখো তুমি বলছো 17 ঘন্টা পরে আমি কিন্তু এখানে আসার আগে পর্যন্ত আই ওয়াজ ইন দ্য নো যে 10 জন লোক মারা গেছে। বিশ্বাস করো কোনো আপডেট আমি এখানে এসে নামের জানতে তালিকা পারলাম, নয়, এমনকি আহতদের সংখ্যা অবধি বলা হয়নি। আমি এখানে এসে জানতে পারলাম ইট হ্যাজ রিজন টু 30। এবং খালি এই সন্ধে 6:38 প্রেস কনফারেন্স হলো। এবং খালি তাই না, সাংবাদিকরা যারা কিছু বলতে চেয়েছে, সাংবাদিকদের ধমকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, তাদের কোনো ব্রিফিং হয়নি, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিডিয়া ব্রিফিং হয়নি, কোনো কিছু হয়নি। সেটাও বোধহয় ওই সন্ধ্যে 6টা নাগাদ হয়েছে বোধহয়, যখন ডিক্লেয়ার করলো যে 30 জন মারা গেছে। এটা একটা গ্রস ফেইলিওর। খালি তাই না, তুমি বলো ওয়াচ টাওয়ার কিছু দিয়েছে, নামমাত্র দিয়েছে, বাট স্ট্র্যাটেজিক্যালি দেয়নি। স্ট্র্যাটেজিক প্লেসগুলোতে কিন্তু ওয়াচ টাওয়ার দেওয়া হয়নি। ড্রোন দিয়ে কি করবে? শোনো, এটা হয় কি মৌনী অমাবস্যা, আজকে আমি অমাবস্যা পালন করি, আমি পূর্ণিমা পালন করি, খুব জাগ্রত সময়টা হচ্ছে এটা জেনারেলি হয়তো ডনিংয়ের হয়, একদম ডন টাইম, মানে প্রত্যুষে। সেইখানে এই ডিভিশনাল কমিশনারের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। এবং তুমি বলছো এত পুলিশ, কোথায় গেল পুলিশ? সব পুলিশ খেয়ে নিয়েছে তোমার ভিআইপি এরিয়াতে। বেশ আমি এই ভিআইপির অংশে আসব। এবং কোথায় কোথায় একেবারে রুটিন কাজ, অথচ সেই রুটিন কাজ করা হয়নি বলে অভিযোগ আমি দেখাবো। কিন্তু তার আগে যে মানুষগুলো হারালেন, যে মানুষগুলো মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে বলছেন যে খুব আশঙ্কাজনক অবস্থায়। তার আত্মীয় স্বজনরা কেউ মর্গের সামনে দাঁড়িয়ে, কেউ হাসপাতালের সামনে দাঁড়িয়ে, কেউ যারা প্রচুর মানুষ নিখোঁজ আছেন, সেই নিখোঁজদের কোন হাসপাতালে তারা দৌড়বেন, কোন মর্গে দৌড়বেন, তা নিয়ে গোটা দিন বিভ্রান্ত রইলেন। এখনও তাদের সামনে আসার আলো দেখছেন না তারা। এইটা শুধুমাত্র, এটা তো ভারতবর্ষ, চীন নয়, শুধুমাত্র তথ্য সামনে রেখে তথ্যের ক্ষেত্রে একটু স্বচ্ছতা অবলম্বন করলেই এই মানুষগুলোর হয়রানি, অকারণ হয়রানি আটকানো যেত। দেখুন পরের প্রতিবেদন। ये बड़ी घटना हुई है और ये हम तस्वीरें आपको दिखा रहे हैं। देखिए एक के बाद एक लोगों को निकाला जा रहा है, जितने लोग ले जाए जा रहे हैं चेतन अवस्था में कोई भी नहीं है। এই দৃশ্য চোখে দেখা যায় না, এই দৃশ্য কখনো ভোলা সম্ভব হবে না। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমস্থলে মৌনী অমাবস্যায় শাহী স্নান করতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হবে। প্রশাসন আগে থেকেই জানতো, কিন্তু তাও এড়ানো গেল না বিপর্যয়। শাহী স্নানের পুণ্য লাভ করতে গিয়ে মর্গের সামনে হত্যে দিয়ে পড়ে থাকা, পুণ্যের অমৃত কুম্ভ ভরতে গিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে ফেরা। यहाँ पर जो है एक घायल पहुंचे हैं, लेकिन वो ठेले पर हैं क्योंकि एम्बुलेंस नहीं मिल पाई है, लिहाजा वो यहाँ पर जो है ठेले पर पहुंचे हैं और उनके पैर में चोट लगी हुई है, पैर में संभवतः फ्रैक्चर है। पुलिस प्रशासन के लोग उस वक्त मौजूद थे वहाँ पर? मौजूद तो थे सर, पर जितना भीड़ के हिसाब से जैसे नियंत्रण होना चाहिए था उस वक्त वहाँ पे नियंत्रण अगर होता तो उतनी भीड़ न वहाँ इकट्ठा हो पाती। कुछ वहाँ बैठे थे, नीचे बैठे थे, कंबल बिछा के लेटे थे कुछ, और वही जो नीचे बैठे थे तो वो दब कुचल गए, उनके सामान सारा छूट गया वहीं पे। 15 से 20 हमारी एग्जैक्ट तो मैं नहीं बता सकता, इतनी तादाद में भीड़ थी। গভীর রাতে ঠেলাঠেলি, ভয়ঙ্কর পরিস্থিতি, একে অপরের ওপর পুণ্যার্থীরা। কিন্তু মহা মুহূর্তে স্নান করতে ভিড় যে উপচে পড়বে তা তো জানাই ছিল, তাও বিপর্যয় আটকানো গেল না। ये वो परिवार वाले थे जो कुंभ में स्नान के लिए आए थे। तो कौन थे आपके? मेरी जेठानी थी। क्या हुआ क्या? उसको ऐसा नहा के हम लोग निकले, भगदड़ हुआ, जो उन्हें दबा गई, कर गई, उसमें दब गई, मर गई जो है। और वहाँ पर और भी लोग ऐसे ही थे? हाँ ऐसा बहुत है, कुछ ऐसा पुलिस भी नहीं, कुछ कोई ऐसा नहीं, को अपने मन के सब पब्लिक आ रहा है जा रहा है। সাধারণ পুণ্যার্থীদের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই নির্বিঘ্নে কুম্ভ স্নান করে পুণ্য অর্জন করলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী, যোগগুরু রামদেব। ये मेरा सौभाग्य है, बहुत ही अच्छा लगा है, इतने करोड़ों लोग आए हुए हैं यहाँ, मुझे भी यहाँ पे एक स्थान मिला नहाने का, धन्यवाद। उनकी आत्मा के मोक्ष के लिए और जो घायल हैं उनके स्वस्थ होने की प्रार्थना के साथ हमने यह पवित्र तीर्थ में स्नान किया है। जो कुंभ है इसका पारमार्थिक अर्थ बहुत ऊंचा है।
চল তোরে দিয়ে আসি সাগরের জলে। রবীন্দ্রনাথের দেবতার গ্রাস কবিতায় রাগের মাথায় চঞ্চল ছেলে রাখালকে বলেছিলেন মোক্ষদা। মুখ ফসকে বলে ফেলা সেই কথা যেন মৃত্যুদূত হয়ে ফিরে আসে। রাখালকে ছিনিয়ে নেয় সমুদ্র। মহাকুম্ভে কেউ কেউ বোন, কেউ ছেলে, কেউ বা হারিয়েছেন বাবা মাকে। হাসপাতালে না পেয়ে পরিজনরা বসে রয়েছেন মর্গের বাইরে। কি নিষ্ঠুর নিয়তি। এবিপি আনন্দ। সমরেশ বসু মানে কালকুট অমৃত কুম্ভের সন্ধানের উৎসর্গপত্রে লিখছেন, অনেক আশা নিয়ে যারা গিয়েছিল আর কোনো আশা নিয়ে কোনো দিন ফিরে আসবে না তাদের উদ্দেশ্যে। আমি বলছি প্রায় এই রকমই একটা ট্র্যাজিক পরিণতি আজকে এই 70 বছর পর আমরা দেখলাম। কিন্তু 144 বছর পর একটা মহাযোগ। এক্সপেক্টেড ভিড় হওয়ার কথা ছিল 40 কোটি। মকর সংক্রান্তি এবং মৌনী অমাবস্যার দিন প্রত্যাশিত ভিড়, এই 6টা দিনের মধ্যে সবথেকে বেশি ভিড় হয় এবং একেবারে প্রশাসনের ঘোষিত প্রত্যাশিত ভিড় ছিল অন্তত 6 কোটি। এটা কোনো কিন্তু অজানা তথ্য নয়, সরকারি তথ্য, ঘোষিত তথ্য। প্রশাসন বারবার বলেছে যে একটি পুরো বছর ধরে তারা ভিড় সামলানোর প্রস্তুতি নিয়েছে। আমি ঠিক এইখানে আসব পার্থ প্রতিম বিশ্বাসের কাছে। পার্থদা, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে আপনার অসংখ্য গবেষণা আছে এবং এইবারও যোগী প্রশাসনের তরফে আগে যাওয়ার একটা নিমন্ত্রণও ছিল টেকনিক্যালিটিসের জন্য। আমি বলছি একদিকে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করা হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে একটা হিউজ হাইপ করা হয়েছে, সেটার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু উত্তরপ্রদেশে পুলিশ, যাবতীয় কেন্দ্রীয় বাহিনী, এমনকি আশেপাশের রাজ্যগুলো থেকে বাড়তি পুলিশ ছিল। অর্থাৎ ম্যান পাওয়ারের যে কোনো ঘাটতি ছিল তা নয়, ফান্ডের ঘাটতি ছিল তা নয়। তাহলে কোথায় খামতিটা থেকে গেল? এত কিছু হওয়া সত্ত্বেও এতগুলো মানুষের প্রাণ গেল কেন? এক্স্যাক্টলি। আমি সুমন একটাই জিনিস বলবো যে প্রথমে যে যদি আমাদের মতো দেশ যেখানে ধর্ম থাকবে, ধর্মপ্রাণ মানুষেরাও থাকবে এবং ধর্মাচরণের অধিকারও থাকবে মানুষের, ফলে সেখানে সরকারকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বলতে যা বোঝায় যে তার নিরাপদ পরিকাঠামো সেটা এনশিওর করার দায়িত্ব সরকারেরই, সেটা রাজ্যের সরকার হোক, দেশের সরকার হোক। এক। সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশে ভিড়ের চাপে মারা যাওয়া যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তার মধ্যে 79% মৃত্যু হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে। ফলে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে যে অনেক বেশি, আমি বলবো আমাদের কাছে কি বলবো, সেন্সিটিভ একটা অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হয়। 3, আপনি এবারের মেলা অন্য মেলার চাইতে কোথায় আলাদা পরিকাঠামোর দিক থেকে যদি দেখেন, যে এবার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড ফেয়ার বলতে যা বোঝায় এবারের মেলার প্রস্তুতি তাই তারা নিয়েছিল। অর্থাৎ আপনার যা নাম্বার অফ ক্যামেরাস, ড্রোন সব ইউজ করেছে, কিন্তু আলটিমেটলি বেসিক এইমাত্র অঙ্কিত দেখাচ্ছিল যে অ্যাম্বুলেন্স পায়নি। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যেটা বললেন সেই তথ্যটা আরো ইন্টারেস্টিং, যে যেখানে আমরা স্টুডিওয়ে বসে ঠিক করতে পারছি যে ঘাটগুলোতে ডিস্ট্রিবিউট করে দিলে আসলে এই ক্রাউডটা কমে, সেখানে দাঁড়িয়ে 3-4টে ঘাটে ক্রাউড বাড়ছে এবং এটা প্রত্যাশিত দিনে বাড়ছে, প্রত্যাশিত সময়ে বাড়ছে, আবার সিসি ক্যামেরায় ধরা পড়ছে। ক্রাউড ডেনসিটি আমরা জানি যে কতটা ক্রস করলে পরে সেটা হচ্ছে বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে। ফলে এই গোটা জিনিসটা যদি কন্ট্রোল রুমে ধরা পড়ে, তারপরে দাঁড়িয়েও কেন ফেল করছে এই প্রশ্নটা দিতে হবে, কারণ সেই ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়ার লোক কি কেউ ছিল না? এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আমি সুমন আপনাকে বলছি যে ভিড় বিভিন্ন রকম হয় এবং ভিড়ের বৈশিষ্ট্য অনুযায়ী আসলে অ্যাকশন প্ল্যানগুলো ঠিক হয়। বইমেলার ভিড় একরকম, রথযাত্রার ভিড় একরকম, হাওড়া স্টেশনের ভিড় একরকম, আপনি যদি বলেন কুম্ভ মেলার ভিড় আর একরকম। ফলে এই ভিড় এবং এই ভিড় যখন মুভ করতে থাকে, এমন স্ট্যাটিক ভিড় এবং মুভেবল ভিড়, একদল মানুষ যখন হাঁটছে, দৌড়াচ্ছে, আতঙ্কে হোক, স্বাভাবিক ছন্দে হোক, তখন কিন্তু তার যে ম্যানেজমেন্ট পদ্ধতি সেটা কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এবং এটা পুলিশের অজানা নয়, পুলিশ জানতেন, কিন্তু জেনেও ভিড়, আমি বললাম এই ভুলটা করেছেন ওরা কোথাও। এবং আমি আপনাকে বলছি যে খরা, বন্যা, কি বলবো, ভূমিকম্পের মতো বিপর্যয় আমাদের দেশে ভিড়টাও একটা বিপর্যয়ের কারণ। ফলে এই বিপর্যয় মোকাবিলার যে প্রস্তুতি ওরা আগে আগে ঘোষণা করেছিল, যে বিজ্ঞাপনগুলো, আমি দেখতে পাচ্ছি যে কার্যত এই সময়কালে ঘটেনি। কারণ ওই পরিমাণ ক্রাউড, আমি আপনাকে বলতে পারি যে কলকাতা শহরের ডেন্সিটি 25,000 লোক পার স্কোয়ার কিলোমিটার, শুনলে আমরা ঘাবড়ে যাই। ধারাবি, বোম্বের বস্তি 76,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার। এখানে আপনি বিশ্বাস করুন যে এখানে দাঁড়িয়ে প্রায় 20 লক্ষের ওপর মানুষ পার স্কোয়ার কিলোমিটারে হচ্ছে হাজির হয়েছিল একদম। এবং ধরুন আজকে স্নান করতে গেছিলেন 11 কোটি মানুষ। আমি যদি তর্কের খাতিরে 10 কোটিও ধরে নিই, পশ্চিমবঙ্গের জনসংখ্যা
কিন্তু আমি বলছি বক্তব্য খুব পরিষ্কার, তো এটাই তো প্রত্যাশিত। তারা তো প্রত্যেকটা স্নানের দিন ধরেছিলেন যে অন্তত 6 কোটি মানুষ যাবে, এবং সমস্ত বেড়া ভেঙে মানুষ হঠাৎ আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়েছেন, উত্তেজিত হয়েছেন, ব্যাপারটা তা নয়। তাহলে কেন একটা ঘোষিত পরিকল্পিত ভিড়কে নিয়ন্ত্রণের মধ্যে আনা গেল না? আমি শুরুতে বলেছিলাম যে রাজস্বের অঙ্কটা একেবারে শুরুতে টাকা পয়সা নিয়ে এতগুলো মানুষ মারা গেছেন আলোচনা করলে খারাপ দেখায়, ওই জন্য এবার একটু ফিগারগুলো দেখি। দেখুন 2019-এ অর্ধকুম্ভ ছিল, সেই অর্ধকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের আয় হয়েছিল 1,20,000 কোটি টাকারও বেশি। ভাবতে পারেন, আই রিপিট, 1,20,000 কোটি টাকার বেশি। 24 কোটি মানুষ ভিড় করেছিলেন প্রয়াগরাজে। সেইটা মনে করিয়ে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে এবারে রাজস্ব বাবদ আয়ের পরিমাণ আরও বাড়বে। কত? প্রত্যাশিত 2 লক্ষ কোটি। আমি বলছি আয়ের দিকে আমি নজর রাখছি, সেটার হিসেব করছি, কিন্তু সেটার যে ন্যূনতম সুরক্ষা পরিকাঠামো সেটা তার সঙ্গে সমানুপাতিক হবে না। এই মিসম্যাচ হয় কি করে? ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদন রাখবো, যে প্রতিবেদনে খুব স্পষ্ট করে যে এই ভিড়টা কিন্তু প্রত্যাশিত। এবং কিছুদিন আগে 10 দিনের মধ্যে আগুন লাগলো প্রয়াগরাজে, বেশ কয়েকটা তাঁবু পুড়ে ছাই হয়ে গেল, সৌভাগ্যক্রমে হতাহত কেউ হননি। আর আজকে 10 দিনের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা। এখনো পর্যন্ত সরকারি ফিগার 30, যা বাড়তে পারে প্রশাসনের সবকটা সূত্র জানাচ্ছে। দেখুন, প্রথমে তাঁবুতে আগুন, এবার পদপিষ্ট হয়ে মৃত্যু। 10 দিনের মধ্যে দুটো ঘটনায় বড়সড় প্রশ্ন উঠে গেল মহাকুম্ভের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাঁবুতে অগ্নিকাণ্ডের ঘটনায় কপাল জোরে কারো প্রাণ যায়নি, কিন্তু বুধবার পুণ্যের সন্ধানে মহাকুম্ভে গিয়ে প্রাণ হারালেন অনেকে। আত্মীয়ের খোঁজে এখন মর্গের সামনে হাহাকার করছেন এই অসহায় মানুষগুলো। लगभग 90 घायलों को अस्पताल तक पहुंचाया, परंतु इसमें से दुर्भाग्यपूर्ण तरीके से 30 श्रद्धालुओं की दुखद मृत्यु हो गई है। 25 की पहचान हो चुकी है और शेष की शिनाख्त की जानी बाकी है। 36 घायलों का इलाज स्थानीय मेडिकल कॉलेज में चल रहा है। মৌনী অমাবস্যার দিনই অনেকগুলো জীবনে নেমে এলো স্বজন হারানোর অন্ধকার। কিন্তু কেন? কার গাফিলতিতে? এখন জোরালো হয়ে উঠেছে সেই প্রশ্নটাই। 144 বছর পর এবারের মহাকুম্ভ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই দাবি করেছিলেন ত্রিবেণী সঙ্গমে এবার ভিড় করবেন প্রায় 40 কোটি মানুষ। अब याद करिए, दुनिया की तीसरी बड़ी आबादी इस महाकुंभ का साक्षी बनेगी। 40 करोड़ से ऊपर श्रद्धालु प्रयागराज, यानी 2 ही देश हैं जिनकी आबादी 40 करोड़ से ऊपर है, तो प्रयागराज में होगा। অর্থাৎ রেকর্ড ভিড় হবে সেটা সবার জানা ছিল, কিন্তু সেই মতো প্রস্তুতি কি নেওয়া হয়েছিল, নাকি প্রচারে নজর দিতে গিয়ে আসল বিষয় অর্থাৎ নিরাপত্তার দিকটাই অবহেলিত থেকে গিয়েছিল? প্রশ্ন তুলছেন অনেকে। কোটি কোটি লোক যেমন ওখানে আসবে পিলগ্রিম, এবং সেরকম লক্ষ লক্ষ ফোর্সকে ওখানে সমাগম করা যেতে পারত এবং প্ল্যান করা যেতে পারত, কিন্তু সেটা পারেনি বলেই এই প্ল্যানিংয়ের অভাব, এই অভাবের জন্যই আজকে এই ঘটনাটা ঘটলো। সূত্রের খবর, এবার মহাকুম্ভের আয়োজনে খরচ করা হয়েছে প্রায় 7,500 কোটি টাকা। প্রচার চলেছে মাসের পর মাস। মহাকুম্ভের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন নরেন্দ্র মোদীও। বারবার প্রস্তুতি পরিদর্শনে গেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু বাস্তবে কতটা কি হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ 13ই জানুয়ারি মহাকুম্ভ শুরুর 6 দিন পরেই কুম্ভমেলার 19 নম্বর সেক্টরে তাঁবুতে ভয়ঙ্কর আগুন লাগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। কপাল জোরে সেই ঘটনায় কারো প্রাণ যায়নি, কিন্তু 10 দিনের মধ্যে এবার তাও ঘটে গেল। যে উৎসব থেকে যোগী সরকারের প্রায় 2 লক্ষ কোটি টাকা আয় হবে বলে অনুমান, সেখানে সাধারণ মানুষের প্রাণ বলেই কি এত সস্তা? কোনো একটা ল্যাপস তো হয়েছে, অ্যাসেসমেন্ট করার ভুল হয়েছে। যারা ছিলেন ওখানে দায়িত্বে তাদের অ্যাসেসমেন্টের কিছু একটা ভুল হয়েছে। এই যে এত ক্রাউড এসছে, সঙ্গে সঙ্গে ক্রাউডগুলোকে কম্পার্টমেন্ট করে দেওয়া উচিত ছিল, দড়ি দিয়ে বা কোনোভাবে, যাতে একসঙ্গে অত রাশ না যায়। এখানে আরও অনেক বেশি সতর্কতা প্রয়োজন ছিল। আরেকটু আন্তরিকতা হলে কুম্ভ মেলাটা বোধহয় আরেকটু গোছানো হতো। বিশেষ করে আমাদের সাগর মেলাকে দেখে আমাদের মাননীয়ার যে কার্যকলাপ সাগর মেলায়, তাকে দেখে যদি খানিকটা সেখানে তার প্রতিফলন ঘটানো যেত, তাহলে মনে হয় সেই কুম্ভ মেলা সব দিক থেকে সুন্দর হতো।
কুম্ভমেলায় হারিয়েও ফিরে পাওয়া নিয়ে অনেক প্রবাদ আছে, কিন্তু এবার কুম্ভে যে মানুষগুলো চিরতরে হারিয়ে গেল তারা তো আর কোনোদিন ফিরবে না। দায় কার? প্রকাশ সিনহা ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিজেপির প্রতিনিধি অভ্র সেনের কাছে আসব। দেখুন, মহাকুম্ভের গোটা প্রচারটা কিন্তু হয়েছে দুজনের ছবি দিয়ে, দেশের প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ডবল ইঞ্জিনের একেবারে আদর্শ উদাহরণ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনো একটা প্রজেক্টে যদি চূড়ান্ত সহযোগিতার উদাহরণ কেউ রাখতে চান তাহলে নিঃসন্দেহে মহাকুম্ভের কথা বলতে পারেন। গোটা ব্যাপারটাতে একদম সিসিটিভিতে এলাকা মুড়ে ফেলা হয়েছে। আমি সলিলদার সঙ্গে একমত যে হয়তো ক্লোজেস্ট প্রক্সিমিটিতে নয়, কিছু ওয়াচ টাওয়ার হয়েছে, আলোর কার্যত সমুদ্র হয়েছে, আলোতে সব ভেসে যাচ্ছে। কিন্তু 10 দিনের মধ্যে অভ্র প্রথমে আগুন লাগলো, তারপরেই মারাত্মক ঘটনা। এ তো ডবল ইঞ্জিন মনে হচ্ছে লাইনচ্যুত হলো। সুমনদা, ওই জায়গাটাতে 25টা সেক্টর করা হয়েছে এবং এক একটা সেক্টরে 100টার উপরে ক্যাম্প রয়েছে। এক একটা ক্যাম্পে কিন্তু 80 থেকে 100টা তাঁবু রয়েছে। বিভিন্ন সংস্থা সেই তাঁবুগুলো তৈরি করেছে এবং প্রত্যেক কটা ক্যাম্পে কিন্তু রান্না করার জায়গা, স্যানিটেশনের যা যা যাবতীয় দরকার লাগে, তার সঙ্গে অ্যাম্বুলেন্স, সব কিছু উপস্থিত। এবার আপনার কথা ধরেই আমি বলি, আপনি বললেন না না, তুমি যা যা বললে সব তো আমরা প্রত্যেকে জানি, ঘোষণা করা হয়েছে। আমি একটু বলি, আপনিই বললেন যে আজকে মৌনী অমাবস্যার সময় প্রায় 10 কোটি লোক ওখানে স্নান করতে গেছেন, তাই তো? তার সঙ্গে আপনি এটাও বললেন যে ভিআইপি কালচার চলছে, মানে আপনি পাশাপাশি তুলে ধরছেন। এবার একটা দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। এবার সেটা নিয়ে এই যে জল্পনা করা হচ্ছে বা বিভিন্ন রকমের এরকম তথ্য তুলে ধরা হচ্ছে যেগুলোর ফাউন্ড করার জন্য কোনো, তার জন্য কে যায় জানো? যোগী আদিত্যনাথ। না না, কেন আমি বলছি না 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 না, জল্পনার কোনো অবকাশই থাকতো না। যদি স্বচ্ছতার সঙ্গে যোগী প্রশাসন একদম, আমি বলে দিচ্ছি 16 ঘন্টা ফিগার লুকোনো হয়েছে, আমি বলে দিচ্ছি এইভাবে কার্পেটের নিচে ফিগার লুকোনো হয়েছে। হ্যাঁ, কালচার নিয়ে কথা বলা হচ্ছে তো, প্রত্যেকবার 4টে লেন থাকে ভিআইপিদের জন্য, এবার সেটা কমিয়ে 2টো লেন করা হয়েছে। এটা তো একবারও বলা হচ্ছে না, তারপরে ভিআইপি কালচারের কথা বলা হচ্ছে। একবার না, ইস্যুটা তো 2টো লেন নয়, যে একজন ভিআইপির পেছনে কজন পুলিশ রাখা হয়েছে। সুমনদা, একটা দুর্ঘটনা হয়েছে, আমি বারবার বলছি, অত্যন্ত দুঃখজনক, কিন্তু একটা স্পেসিফিক ফ্রেম অফ টাইমে যদি কোটি কোটি মানুষ মনে করেন, পুণ্যার্থী মনে করেন যে আমি এই সময়টাতেই যাব পুণ্য লাভ করতে, ওই সময়টাতেই স্নান করতে যাব, তখন সেই জন্যই তো মহাকুম্ভ। ইট ইজ ভেরি আনফরচুনেট। আরে না না, আমি অভ্রকে বলছি না না, আনফরচুনেট বললে হবে না। সেটা হচ্ছে সবাই জানে যে মৌনী অমাবস্যা সহ 6টা দিনে পুণ্য স্নান হয়। বলে দিচ্ছি, তার মানে এই নয় হেলিকপ্টার করে কথা বলা হয়, কোথায় ভিআইপি কালচার, প্লেনে করে 30টা লোক বেশি গেছে নাকি? সলিলদাকে আমি একদম পূর্ণ সম্মান জানিয়ে বলছি, স্যার কি বললেন? স্যার বললেন জার্নালিস্টদের ধরে ধরে মারা হচ্ছে। কোথায় মারা হচ্ছে? আপনি প্রমাণ দেখিয়ে দিন। আমার বক্তব্য একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি সমালোচনা করুন। একদম অভ্র, তুমি নিশ্চয়ই ক্যামেরায় দেখেছো যে যারা এখনো বেঁচে আছেন এবং যারা লড়াই করছেন তারা বলছেন যে ঘুম থেকে তুলে প্রশাসন বলছে তাড়াতাড়ি স্নান করে আসুন। আমি বলি এবার আমি বলি সুমনদা, একটা প্যাকেজে আপনারা একটা ভিডিও চালিয়েছেন, ওই ভিডিওটা মাঝখানে কাটা, পুরো ভিডিওটা চালান তো। একটা ভিডিও, এটা ভিডিওর ব্যাপার নয়, আমি বলে দিচ্ছি দায়িত্ব সহকারে, ভিডিওটা 30টা মানুষ মারা গেছেন, ভিডিও এভাবে হয় না সুমনদা। আরে এটা ভিডিওর কাছে হবে কি? আপনি চালান পুরো ভিডিওটা তাহলে আরেকবার। মানে ভিডিও তুমি কোন ভিডিওটা বলো তোমায় ব্যাখ্যা দাও, চালাবো, কোনো অসুবিধা নেই। যেই অফিসারের কথা বললেন, আমার তো তাকে বাঁচানোর কোনো দায় নেই, কিন্তু বলা হচ্ছে সে গিয়ে একটা কিছু বলেছে, রাইট? সে গিয়ে যা বলে থাকে খারাপ ভালোর ব্যাপার নয়, এই হচ্ছে মুশকিল। তুমি মন দিয়ে অভ্র, মন দিয়ে তোমরা প্রতিবেদনটা দেখো না। প্রতিবেদনটা কি বলা হয়েছিল যে একদমও কেউ বলেননি উনি ঠিক বলেছেন উনি ভুল বলেছেন। প্রত্যেকটা পুণ্যার্থী এবং ওই ভদ্রলোক বলছেন তারা দ্রুত স্নান করে নিন, তাড়াহুড়ো হতে পারে। তার মানেটা কি? যে ইট ওয়াজ আ প্ল্যান্ড ইভেন্ট। 10 কোটি ফুটফল, হ্যাঁ, তো তোমার আপত্তির জায়গাটা কোথায়? 10 কোটি ফুটফল তোমরা সামলাতে পারোনি, ন্যায্য খবরে হয়েছে। আনফরচুনেট ঘটনা ঘটেছে, তার মানে এই ধরনের তার দায় প্রশাসনের। আজকে যদি আমাদের রাজ্যে 30টা মানুষের প্রাণ যেত, তুমি কাকে দায়ী করতে? ঈশ্বরকে? আমি বলছি তাহলে এই দায়ী করার বিষয় আসছে। তাহলে আমি বলি 2019-এ যখন আমার এখানে নর্থ 24 পরগনা একটা মন্দিরে যখন 3 জন মারা গেল ভূপৃষ্ঠে, আমি কি সেই ক্ষেত্রে তৃণমূল সরকারকে দায়ী করব? কাকে দায়ী করেছিলে? দায়ী করেছিলে কাকে? আমাকে একটু তৃণমূল সরকারকেই দায়ী করেছিলে। বিহার সরকারকে দায়ী করোনি। কালিম্পং একটা কনসার্টে সেখানে আবার 3 জন পদপৃষ্ঠ হয়ে মারা গেল, মূল যিনি ওখানকার গেস্ট ছিলেন তৃণমূলের নেতা। তার মানে এই দায় তৃণমূলের। আবার বলছি 2022 তোমরা কাকে দায়ী করেছিলে? আমি জানি না, যোগী আদিত্যনাথকে দায়ী করেছিলে? না, আমি সেটা বলছি না।
আমি সেটা বলছি না, আমাকে বলতে দিন কেন। ইসকনের একটা ফেস্টিভ্যাল আবার 3 জন পদপিষ্ট হয়ে মারা গেছে, আমি কি সেবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব? আমি বলছি আপনার কি মনে হয় সবকিছুতে এরকম ভাবে আনফাউন্ডেড ভাবে যদি আমি মুখ্যমন্ত্রীকে দায়ী করি, দ্যাট ইজ রিজনেবল? আচ্ছা, বিজেপি দই চিড়ের উৎসবে আমি বলছি যে আমি খুব 10 সেকেন্ডই দেবো, কিন্তু তারা দর্শকদের মনে করিয়ে দেব যে আমার যুক্তি নয়। এই ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দই চিড়ের উত্তর 24 পরগনায় উৎসবে 3 জন মারা গেলে বিজেপির প্রতিনিধিরা কাকে দায়ী করেছিলেন? ওটার ফুটফল কথা ছিল সুমনদা, ইস্যুটা তা নয়, দায়ী তো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাকে একটু কাইন্ডলি বলতে দিন, আমি বুঝতে পারছি আই এম অন দ্য লাইন অফ ফায়ার, হতেই পারে, কিন্তু আমাকে কাইন্ডলি বলতে দিন। আপনি যদি এইভাবে দোষারোপ করতে থাকেন, তাহলে কংগ্রেস প্রতিনিধি এবং আপনারা প্রত্যেকে মেনে নিন 1954 যে ঘটনা ঘটেছিল, দ্যাট ওয়াজ ডিউ টু ভিআইপি কালচার। আমি বিস্তারিত আসবো, তার কারণ এটা আমি 1954 সালে এটা মানতে কারুর কোনো অসুবিধা নেই, সরি অভ্র, এটা কারুর কোনো মানতে অসুবিধা নেই। তবে এই বিষয়ে আমি অভ্র সেনের কথা শুনবো না, তার কারণ হচ্ছে 2019 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কি বলেছিলেন এবং ফ্যাক্টটা কি সেটাও আপনাদের সামনে সমানভাবে তুলে ধরবো। কিন্তু তার আগে অনির্বাণের পালা। অনির্বাণ, আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ একমত যে গঙ্গাসাগর আমাদের রাজ্যে অত্যন্ত সফলভাবে পালিত হয়, এবছরও হয়েছে, অভিনন্দন। কিন্তু আমি বলছি অনির্বাণ, মহাকুম্ভ আর মকর সংক্রান্তির গঙ্গা স্নানে ভিড়ের নিরিখে কোনো তুলনা হতে পারে? আমি জাস্ট ফিগারটা দেখো, গঙ্গাসাগরের প্রত্যাশিত ভিড় হচ্ছে এবছর সম্ভবত হয়েছে অন্যবারের থেকেও বেশি, কোনো বার এর থেকে বেশি হয় 1,10,00,000। ফিগারটা লক্ষ্য করুন, গঙ্গাসাগরে 1,10,00,000, মহাকুম্ভে প্রত্যাশিত ভিড় হচ্ছে 40 কোটি। আজকে শাহী স্নানেই 10 কোটি, 10 কোটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় গোটা জনসংখ্যা। আমি বলছি অনির্বাণ, যোগী প্রশাসন ফেল করেছে, একেবারে আমি অভ্রর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত, ডাহা ফেল করেছে, কিন্তু পাস মার্কের যে মার্কশিট সেই সইটা কি পশ্চিমবঙ্গ থেকে হবে? এ তো দুটো বিরাট ফারাক ভিড়ের নিরিখে। গঙ্গাসাগর মেলা এবং মহাকুম্ভ মেলার আপনি সাইজ, মানে পপুলেশন কত ওখানে যাচ্ছে ভিজিটার, সেই সংখ্যার নিরিখে যদি দেখেন নিশ্চয়ই তুলনা হয় না, 1,10,00,000 নিশ্চয়ই তুলনা হয় না। কিন্তু গঙ্গাসাগরে কত মানুষ আসতে পারে সেইটাকে আগে থেকে অ্যাজিউম করে সেই মতো ব্যবস্থাপনা করা, সেইটা যে পশ্চিমবঙ্গ সরকার সফলভাবে বছরের পর বছর করছে, এটা আশা করি অস্বীকার করতে পারবেন না। এবং এই গোটাটা তারা নিজের ক্ষমতায় করছে, এখানে ইউনিয়ন সরকার, বিজেপি সরকারের ন্যূনতম কোনো ভূমিকা নেই। আজ 10 বছর ধরে তাদের একাধিক সাংসদ গেছেন, একাধিক মন্ত্রী হয়েছেন, কারো মনে হয়নি সরকারকে বলি যে গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, কেউ বলেননি। এরা এতটাই বাঙালি বিরোধী। এক, দ্বিতীয়ত আমি আজকের যে খবর সেই ঘটনায় আসছি, এইখানে আপনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই যে মৃত্যু মিছিল হয়েছে তাকে তিনি টার্ম করলেন কি রুকাওয়াটে, মানে সামান্য কিছু বাধা বিঘ্ন হয়েছে, মানুষ মারা গেছে, যা কই রুকাওয়াট এটা হয়েছে। কোথাও যেন আমার মনে হলো তিনি এটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক বাবা একটা ঘটনা তো ঘটলো। আমরা তো দেখেছি এই মহাকুম্ভকে কেন্দ্র করে আদিত্যনাথ মহাশয় মোদির পর আমি, এই যে প্রতিযোগিতায় অমিত শাহকে কতটা পেছনে ফেলা যায়, পারলে মহামতি মোদিকে সরিয়ে দিয়ে যদি আমি আসতে পারি, সেই রেসে তিনি নেমেছিলেন। এটা কিরম হলো জানো তো, লিপ রিডিং কিংবা বডি ল্যাঙ্গুয়েজ রিডিং হয়ে যাচ্ছে। কোনো বডি ল্যাঙ্গুয়েজ রিডিং, আপনি ঘটনায় যান, গোটা মহাকুম্ভ জুড়ে এতদিন অবধি বিজেপির সরকারের তরফ থেকে যেখানে যা হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে যেখানে যত ঘটনা, মোদি 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 মোদি। আমি বলছি, তুমি যেহেতু গঙ্গাসাগরের কথা বলছো, গঙ্গাসাগরও স্পেসিফিক্যালি তারিখ দিয়ে বলছি, 2017 সালের 15ই জানুয়ারি 6 জন মারা গেছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল ঠান্ডায় মারা গেছেন, একেবারে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল পদপিষ্ট হয়ে মারা গেছেন এবং ক্ষতিপূরণ ঘোষিত হয়ে গেছিল। সুতরাং একটা ঘটনার দুটো ভার্সান, এ তো আমরা অভ্যস্ত। এইখানে তো হয় ধরে নিলাম দুটো বিবাদমান দল যারা একে অপরের বিরোধী, তারা দুটো ভার্সান দিচ্ছে, আমি মেনে নিলাম। কিন্তু দুটো ভার্সানে কোনোটাই 6টা লোকের প্রাণ আর ফিরে আসবে না, নিশ্চয়ই একদমই আসবে না। এখানে তো কোনো দুটো ভার্সান নেই, এখানে তো ডবল ইঞ্জিন। এখানে তাহলে 16 ঘন্টা কেন লাগলো? আর এরা বলছেন 30। উত্তরপ্রদেশের সর্ববৃহৎ হিন্দি দৈনিক তারা বলছে 40-এর বেশি। তাদের প্রতিনিধি হাসপাতালে গেছেন, দেখছেন লাশ শোয়ানো, অন্তিম যে লাশটি তিনি দেখছেন তাদের নম্বরিং করা 40। এটা হচ্ছে আজকে কয়েক ঘন্টা আগে। আমি না কোনো আনফাউন্ডেড আনফরচুনেট ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক। আমি বলছি যুক্তি সহকারে একটু ভাবুন,
হঠাৎ করে যদি এবিপি আনন্দ স্টুডিওতে আজকে 500 জন ঢুকে আসে, আপনার চ্যানেলের সিকিউরিটি আটকাতে পারবে? না 500 জন ঢুকানোর ব্যাপার নয় তো, ঘোষিত ইভেন্ট। যদি সরকারের টার্গেট ছিল রাজস্ব বাড়াতে যত মানুষকে, সেটার মধ্যে যোগী আদিত্যনাথের কোনো অন্যায় ছিল না। যোগী আদিত্যনাথ চেয়েছিলেন যে বিজ্ঞাপন করে হাইপ তুলে কোটি কোটি মানুষকে ডাকতে রাজস্ব, আরে সেটার মধ্যে অন্যায় নয়। এই কি পুণ্যার্থীরা যাবেন না? মানে আমি বলছি তুমি তো অদ্ভুত কথা বলছো, তুমি বিজেপি প্রতিনিধি তো। এইটাও দয়া করে দেখান যে যোগী আদিত্যনাথের এই বাইটটা রয়েছে যে অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। উনি নিজে বলেছেন আপনারা সঙ্গমের জায়গায় না গিয়ে ইস্যুটা তা নয়, তিনি তো চাইবেনই যে বেশি লোক জানুক। বিজেপিও চেয়েছিল বেশি লোক জানুক, তার মধ্যে অন্যায় কিছু নেই। মানে অভ্র কেন চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু অভ্র খানিকক্ষণ আগে আমার মনে হয় এই বিতর্কটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক। কিন্তু ও যেহেতু উল্লেখটা করলো যে একেবারে আনকাট পার্টটা দেখুন তো, এটার মধ্যে বিরাট মহাভারত অশুদ্ধ হয়েছে কেউ বলছে না, কিন্তু কোথায় অভ্রের আপত্তি আমি একটু আনকাটটা দেখে বুঝি যে ওই ভদ্রলোক যিনি মাইক নিয়ে ঘোষণা করছিলেন তিনি এক্স্যাক্টলি আনকাট কি বলেছেন দেখে নিয়ে একবার। सभी श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना, जब सबसे पहले आ गए हैं। হ্যাঁ, আমি ধরে নিলাম যে সবাই হিন্দিটা বোঝেন। হ্যাঁ, আমার কোনো কাটের ব্যাপার না, এইসব কাট দেখিও না। আরে দুধ কাটের ভাগদার মাচানো, কাটের কি আছে? মাঝে মাঝে সত্যি মনে হচ্ছে যে বিষয়টা একদম। আমি একটা কথা কোনো দায় নেই তাকে সেফগার্ড করার। উনি যদি দোষী হন ওনার শাস্তি হোক। আমার আরে উনি দোষী ব্যাপার নয়। আমি বুঝতে পারছি না তুমি কার ব্রিফ নিয়ে এসছো, যোগী আদিত্যনাথের, বিজেপির নাকি ওই ভদ্রলোকের? তুমি একটা কথা বলো, আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলছি। এখানে কোনো ব্রিফিং এর প্রশ্ন নেই। কন্ট্রোল ম্যানেজমেন্টটা ফেল করেছে কিনা তুমি বলো। আরে বলছে আপনি ঘুমিয়ে গেলাম স্যার, ভাগ্য ঘুমিয়ে কন্ট্রোল ম্যানেজমেন্ট ফেল করেছে, তার মানে আমি অভ্রের সঙ্গে দেখুন এত কন্ট্রাডিকশন হলো তো। আমি অভ্রের সঙ্গে একটা জায়গায় একমত, সেটা হচ্ছে এই সরকারি অফিসার তিনি যত বড় মাতব্বরই হন না কেন, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মাতব্বর অবশ্য খারাপ কথা নয়, কিন্তু তার জন্য এত বড় জিনিস হয়নি। কিন্তু আমার বক্তব্য এসওপি বলতে যা বোঝায়, রুটিন ওয়ার্ক বলতে যা বোঝায়, সেটা কি আদৌ ফলোড হয়েছে? অভ্রকে ধন্যবাদ, অভ্র একটা চমৎকার অংশ বলল। হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমায় বলতেই হবে। তার কারণ এইবার আমি আসব 1954 সালে, সেটা স্বাধীনতার পর প্রথম মহাকুম্ভ, এবং সৌম্যর কাছে তো আসতেই হবে। আমি সবার আগে এই 54 সালের বিষয়টাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে একেবারে সরাসরি তার ভাষণে তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন 2019 সালের 1 মে বিহারের কৌশাম্বীর একটা জনসভা থেকে যে পণ্ডিত নেহেরুর সময় এই মহাকুম্ভে ঠিক কী হয়েছিল, যেখান থেকে আবার এই 1954 সালের ঘটনা পাদপ্রদীপের আলো এলো এবং জানিয়ে চর্চা শুরু হয়। আমি দ্রুত একবার দেখাবো দেশের প্রধানমন্ত্রী কৌশাম্বীর জনসভা থেকে ঠিক কী বলেছিলেন। একবার पंडित नेहरू जब प्रधानमंत्री थे, ये कुंभ के मेले में आए थे। मैं जो आज बात बता रहा हूं, उस खबर को 5-5, 6-6 दशक से दबा दिया गया है, छिपाया गया है। इतना ही नहीं, असंवेदनशीलता सीमा पार की गई है। भाइयों बहनों, पंडित नेहरू आए थे तब तो मेला इतना बड़ा नहीं होता था, उसके बावजूद भी यहां पर कांग्रेस की सरकार थी, दिल्ली में कांग्रेस की सरकार थी। पंडित नेहरू जब आए थे, अव्यवस्था के कारण यहां भगदड़ मच गई थी। कुंभ के मेले में हजारों लोग मारे गए थे, कुचल करके मारे गए थे, लेकिन सरकार की इज्जत बचाने के लिए पंडित नेहरू पर कोई दोष न मर जाए, दाग न लग जाए,
इसलिए उस समय के मीडिया ने भी ये चीजें दिखाने की बहादुरी नहीं दिखाई। एकाध दो अखबार के कोने में खबर छपी, उसे भी दबा दिया गया। অর্থাৎ 2019 সালে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে বেশিরভাগ কাগজ ছাপেনি, একাত্তা সংবাদপত্র পাতার কোণে, বলতে চেয়েছেন হয়তো ভেতরের পাতায় খবর চেপেছে। খবর চাপার কথা বলছেন, লুকোনোর কথা বলছেন। আমি বলছি যে কি বিস্ময়কর। আমি শুরুতেই যেটা বললাম যে 100 বছরের আনন্দবাজার পত্রিকার একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হিসেবে এই জন্য আমরা যে কারণে গর্ববোধ করি, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা। 8 কলম ব্যানার হেডলাইন যে তখন কুম্ভ মেলায় 500 জন নিহত। এটা হচ্ছে তার পরের দিন। কুম্ভ মেলা ছাড়া আর কোনো প্রতিবেদন প্রথম পাতায় জায়গা পায়নি। ফলো আপ কাকে বলে? তার পরের দিন নিহত ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন। গোটা পাতা জুড়ে শুধু কুম্ভ মেলার খবর। আমি আবার বলছি, যে কারণে গর্ববোধ করছি সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের বেশিরভাগ কাগজ ছাপেনি, কোনো কাগজ ভেতরের দিকে ছোট করে। আবার দেখাচ্ছি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। এইবার আমি সৌম্যর কাছে আসব, তার কারণ প্রায় 70 বছর আগে কুম্ভে পদদলিত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়। বিরোধীরা বলেন যে 1000 ছাড়িয়েছিল। সংখ্যা গোপন করার যে প্রবণতা সত্যি সত্যি কিন্তু তখন ছিল। সাংবাদিকদের গালিগালাজ করা হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইতিহাস থেকে ইরেজার দিয়েও যেটা মুছে ফেলা যায় না, গোবিন্দ বল্লভ পন্ত, জওহরলাল নেহরুর অত্যন্ত প্রিয়পাত্র, তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে এন মুখোপাধ্যায় তার নাম, গালিগালাজ করেছিলেন। যে শব্দগুলো বলেছিলেন সেটা আমি ক্যামেরার সামনে এখন বলতে পারছি না। কংগ্রেসের অফিসিয়াল ভার্সন ছিল কিছু ভিক্ষুকের মৃত্যু হয়েছে এবং কি করে ফটো কিসনে উঠায়া, এই যে ছবিগুলো দেখালাম ইতিহাসের পার্ট, ফটো কিসনে উঠায়া, কে ছবি তুলেছেন, এই নিয়ে হইচই পড়ে গেছিল। আজকে কংগ্রেস যথার্থ করছে, এই ঘটনা সত্যি হলে তীব্র প্রতিবাদ করা উচিত, সংবাদ মাধ্যমের তরফ থেকে করা উচিত তো বটেই। তারা বলছেন যে ভিডিও ডিলিট করার চেষ্টা হয়েছে আজ মহাকুম্ভে যারা এই ঘটনার পর ছবি তুলতে গেছিলেন। কিন্তু আমি বলছি খুব ইন্টারেস্টিং সৌম্য, হ্যাঁ, এটার আজ থেকে এত বছর আগে, 70 বছর আগের একটা ঘটনা, আজকে তার একটা, আমি আবার বলছি যে হয়তো স্কেল সংখ্যা মাপার জায়গায় নয়, কিন্তু কোথাও একটা পুনরাবৃত্তি হলো। ট্র্যাজিক পার্টটা হচ্ছে আমরা ঘটনা থেকে কি শিক্ষা নিই? না, প্রথমে আমি বলি যে আপনি যেটা দেখিয়েছেন যেটা সত্য সেটা সত্য, সত্যকে আড়াল করার বিষয় নয়। আমি বলছি প্রধানমন্ত্রী এই আনন্দবাজারের পেপারটার কথা জানতেন না, হয়তো টেলিপ্রম্পটারে সেটা ছিল না, তাই বলেছেন হয়তো, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, দেখুন ওই ব্যাপারটা হচ্ছে টেলিপ্রম্পটারে তো সব আসে না, তো তাই আনন্দবাজারের এত বড় খবর উনি দেখেননি। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলছেন যে এখন উই ক্যানট কম্পেয়ার চক উইথ চিজ। হ্যাঁ, ঘটনা তো ঘটেছে, অস্বীকার করা তো কোনো জায়গা নেই। 180 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করা পণ্ডিত নেহরু, সেই সময় ভারতবর্ষের কী অবস্থা ছিল, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কী ছিল, দেশটা কোথায় ছিল, একটা আলপিন পর্যন্ত তৈরি হতো না। আমি এই বিষয়ে যাচ্ছি না আজকে, আমার সময় প্রায় 2 মিনিটের মতো। আমি বলছি যে আজকের ঘটনা আমরা তো অতীত থেকে শিখি, ভুল ভ্রান্তির মধ্যে থেকে শিখি। আজকে বলুন তো, আপনি উত্তরপ্রদেশ বলছেন, এই যে বোল বচ্চন সরকার মানে শুধু বলছে, আজকে ধরুন এই ঘটনাটা ঘটতো না, একেবারে নিপুণ, একেবারে সুন্দরভাবে এই মহাকুম্ভ মেলা শেষ হয়ে যেত। আপনি এই শোটা করতে পারতেন, বা সারা ভারতবর্ষ দেখতো যে প্রধানমন্ত্রী বিরাট বড় ভাষণ দিচ্ছেন, তার বড় ছবি, তার পাশে যোগীজি, একেবারে মানে বিরাট হই হই। উত্তরপ্রদেশের একেবারে ডবল ইঞ্জিন সরকার, এখন এই ডবল ইঞ্জিনের যে এখন ইঞ্জিন মার্কা সর্ষের তেল শেষ দিয়ে ইঞ্জিন চালিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে না। আপনি এই কথা বলছেন। আপনি করোনার সময় দেখেছিলেন যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ, করোনার সময় যে যমুনার পরে যে আপনারাই দেখিয়েছেন, আপনাদের ছবি দেখিয়েছে যে লাগাতার লাশ লাগাতার জ্বলছে, সে ছবিগুলো মনে আছে আপনার?
আজকে আমার যারা সব মনে আছে, ওই জন্যই তো সংশয়টা এবং প্রশ্নটা উঠছে সৌম্য, যে প্রশ্নটা কিন্তু মৃত্যু নিয়ে তো বটেই, কিন্তু মৃত্যুর সংখ্যা গোপন করা নিয়ে, আমি বলছি, অর্থাৎ শাসকের প্রবণতা এটা, মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো। খারাপ তো, আমি তো বলছি না হলে কি হতো, না হলে কি সিচুয়েশন হতো, আর হলে কি হচ্ছে। আমি বলছি যে 16 ঘন্টা পরে প্রেস কনফারেন্স করে পুলিশের আধিকারিকরা বলছে 30 জনের মৃত্যু হয়েছে, এখনো আমরা জানি না। 16 ঘন্টা পরে এটা কি একটা রেসপন্সিবল সরকারের কাজ হতে পারে? আমি শুধু এইটুকু জানতে চাই। এবং আমি অপরের সঙ্গে একমত যে এটা নিয়ে জল্পনা চর্চা হচ্ছে, হবেই তো। অফিসিয়াল ফিগার লুকোলে সেই নিয়ে জল্পনা হবে, গুজব পল্লবিত হবে। আমি বলছি গুজব, দেখুন যদি অফিসিয়াল ফিগার থাকতো হতো না। স্বজনহারারা মর্গের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে, তাদের পাচ্ছে না। আমাদের কাছে কথা যে 172 জন অলরেডি তাদের নিখোঁজ, মানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কথা হচ্ছে মক ড্রিল হয়েছিল, আপনি বলছেন 16 জন ঘাটের কথা, এটা তো মক ড্রিল হয়, কন্টিজেন্সি প্ল্যান ছিল যে কি হতে পারে, যে এক্সপেকটেশন করা, ফোর্সি করা, প্রশাসন তো করে, এখানে পুলিশের অফিসাররা রয়েছেন, প্রাক্তন ইঞ্জিনিয়ার রয়েছেন। আপনি বলুন বেসিক জিনিস, আপনি বলুন তো পুলিশকে এই যে 17 আন্ডার ভিআইপি ম্যানেজমেন্টের কথা, ভিআইপি কোন মেলাতে যায় না, কোন মেলাতে ভিআইপি যায় না? একটা ছোটোখাটো ঘটনা তো ভিআইপিদের একটা আলাদা এনক্লেভ থাকে, করিডোর থাকে, সব কিছু থাকে, ভিআইপি ম্যানেজমেন্ট হয়। কিন্তু পুরোটাই যদি পুলিশ, তার মানে অপর্যাপ্ত পুলিশ, মানে পর্যাপ্ত পুলিশ ছিল না। আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। আপনি বলুন তো 2,500 কোটি টাকার 2500 ক্রোর 2024-25 বাজেটারি অ্যালোকেশন, 6,970 উত্তরপ্রদেশ সরকার বাজেটারি অ্যালোকেট করেছে। আপনারা যা করেছিলেন 1954 সালে, হ্যাঁ না না না, আপনারা তো ভিখারি বলে দিয়েছেন মানুষগুলোকে। আপনাদের মুখে এই কথাগুলো শুনবো, তাই না? সর্ষের তেল, নারকেল তেল, অলিভ অয়েল এইসব শুনতে হবে আপনাদের মুখে। আপনাদের কোনো নীতি নৈতিকতার জায়গায় বাকি রয়েছে? ভিআইপি কালচার নিয়ে কথা বলছে আজকে রাহুল গান্ধী নিজে, আমি বলছি রাহুল গান্ধী নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে পুজো দিতে গেছে, মানে রাজনৈতিক পার্টি। আমি বলছি যে দিল্লি ভোটে এর একটা ইম্প্যাক্ট পড়ার, যদি মহাকুম্ভ, সবাই সব বিশ্লেষকরা বলছিলেন যে সাকসেসফুলি হয়, নিঃসন্দেহে একটা বড় ইস্যু হবে বিজেপির পক্ষে। এবার কি হবে? যদি এটা খুব সাফল্যের সাথে করতেন তাহলে হিন্দু ভোটারদের কাছে কিন্তু একটা অতিরিক্ত বার্তা দেওয়ার সুযোগ ছিল। প্রথমত দিল্লি নির্বাচনে বিজেপি লড়াইয়ের মধ্যে নেই, কেজরিওয়াল মানে ভালোভাবে জয়ী হবে, এটাই কিন্তু বিভিন্ন স্তর থেকেই সংবাদ। আমি নিজেও দিল্লিতে গিয়ে যা বুঝেছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এটা কিন্তু আগামী 2 বছরের মধ্যেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনে একটা বড় পরাজয় ঘটেছে বিজেপির, এবং তাই সেখান থেকে উঠে আসার চেষ্টা করছিল। এই মহাভাগ কুম্ভটাকে কিন্তু প্রচারের আলোতে এই কারণে অতিরিক্ত তৎপরতার সাথে আনা হয়েছিল যাতে একটা রিকভারি হয়। আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এর প্রতিঘাতটা খুব বড়ভাবে কিন্তু বিজেপির এগেনস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন রিকভারি করবে কি করে সেটা আগামী দিনে দেখা। আমি বলছি যে এই রিলিজিয়াস ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি আলোচনা করছিলেন, তো আমি বললাম যে এই বিপদটা এই মুহূর্তে কুম্ভ মেলায় যা হলো, আমি যে তার চেয়ে কোনো অংশে অযোধ্যায় নয়। আমি আপনাকে আবারও বলছি যে এই অভিজ্ঞতা আমাদের আছে যে অযোধ্যায় যেভাবে এখনো পর্যন্ত তার সিটি প্ল্যানিং হয়েছে, জমির দাম বেড়েছে, অযোধ্যা এন্টায়ার এয়ারপোর্টের একটা অংশ হচ্ছে একটা বড় ড্রেনের চ্যানেল বন্ধ করে করা হয়েছে, এবং অযোধ্যা তো যে অপরিসর রাস্তাঘাট টু হেডিং টুয়ার্ডস দ্য টেম্পল, সেখানে এই ধরনের বিশেষ দিনে যদি ভয়ঙ্কর স্যার, আমার বয়োজ্যেষ্ঠ স্যার, আমার নিজের স্যার হন, তো ওনাকে পুরো রেসপেক্ট জানিয়ে বলছি স্যার, তাহলে 2010-এ যখন গঙ্গাসাগরে স্ট্যাম্পিড হয়েছিল, আপনাদের এক্সপার্টিস কোথায় ছিল? একটা ইনঅ্যাডমিটেড সিচুয়েশন আটকানো যায় না। আর আমি বলছি সাবরিমালার ওখানে যখন 1999 সাল এবং 2011 সালে স্ট্যাম্পিড হলো, তখন আপনাদের প্ল্যানিং করা ছিল, সাবধান ছিল স্যার। এই ধরনের সিচুয়েশন আরে একদম রেসপেক্ট করতে পারো না। এই সবার জুলাই মাসে ক্রাউড ম্যানেজমেন্ট ফেল করেছে, আপনারা প্রশ্ন করছেন কি? 2024 জুলাই মাসে ওখানে একজন স্বঘোষিত বাবা, ভোলে বাবা, তার আশ্রমে 121 জন পদপিষ্ট হয়ে মারা গেছিলেন। এই ভোলে বাবাকে আজ অব্দি গ্রেফতার করেনি, কারণ সে বিজেপি ঘনিষ্ঠ। একদম বাজে কথা। আপনি কি উত্তর দেবেন? একদম বাজে কথা, একদম বাজে কথা। কোন বিজেপির সঙ্গে লিংক দিলে রিপোর্ট হয়েছে। আমি বলছি যে আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, যে মানুষগুলো তাদের আত্মীয় স্বজনের খোঁজ পাচ্ছেন না, তার মধ্যে আমাদের এই রাজ্যে খুব স্বাভাবিকভাবে, আমি আবার বলছি যে প্রচুর মানুষ যাবেন, সেটাই তো স্বাভাবিক। আমাদের এই রাজ্যেরও অনেকে আছেন, তারা উদ্বিগ্ন। দেখুন, গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমস্থল। মৌনী অমাবস্যায় এই সঙ্গমস্থলে শাহী স্নানের জন্য দেশ বিদেশ থেকে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। ছিলেন এই বাংলার বহু ভক্ত,
কিন্তু কেউ ভাবতে পারেননি পুণ্যার্জনের মুহূর্ত নিমেষে বদলে যাবে বিষাদে, শোকে। জয়ধ্বনি নিমেষে বদলে যাবে স্বজন হারানোর কান্নায়। এই স্থানে এসেছিলাম সকালবেলা স্নান করতে গিয়ে আমার বোনের ছেলে আমার আমি ভালো বেঁচে আছি, ওই বোনের মেয়েরা সব হসপিটালে ভর্তি। মহাকুম্ভের মহাপুণ্য লগ্নে শাহী স্নান উপলক্ষে প্রায় 800 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছেছিলেন এই রাজ্যেরই বাসিন্দা সুরজিৎ পোদ্দার, সঙ্গে মা। आप साथ में कौन था, किसकी? मेरा मम्मी। वो 4 लोग आप लोग आए थे, तो वो कैसे भीड़ की वजह से उनके ऊपर लोग चढ़ गए। हाँ, क्या हुआ था? हाँ, एक ही साथ था। আমাদের ফেলে দিয়ে আর তোলার কোনো सुरजीत पोद्दार। ये क्या हुआ था? क्योंकि आपने बचाने की भी कोशिश की होगी उस समय। অনেক চেষ্টা করেছে, नहीं हो पाए, लोग रुक ही नहीं रहे थे, ऊपर चढ़ गए। ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়েছে উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা এই পুণ্যার্থী ও তাঁর পরিবারকে। বিদেশ বিভুঁইয়ে একা অসহায় বৃদ্ধা কেঁদে কুল করতে পারছেন না। সকালবেলা স্নান করতে গিয়ে আমার বোনের ছেলে আমার আমি ভালো বেঁচে আছি, ওই বোনের মেয়েরা সব হসপিটালে ভর্তি। हमारे ওইখান থেকে ওই যে যারা कितने लोग थे? कितने लोग? আমরা 4 জন আইছিলাম, আমরা 4 জনই। আমি তো একটু অন্য লোকে বাঁচাইছে গেছে, নিয়ে গেছিল যেখানে এরকম ফোনে কথা বলে এইসব, সেখানে নিয়ে আমার রাইটটা আমার সব চিকিৎসা করে ওষুধ দিয়ে একটু ভালো করে, তারপরে আমার এই ছেলের কাছে ফোন করতে, তারপরে আমার পুলিশে अंदर हैं। হ্যাঁ পুলিশে দিয়ে গেছে। 5 বন্ধুর সঙ্গে কুম্ভমেলায় স্নান করতে গিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত। ধাক্কাধাক্কি হুড়োহুড়িতে জ্ঞান হারান শিলিগুড়ির যুবক। আমার 11টার সময় কথা হইলো ওর সাথে যে মা আমার শ্বাস আটকায় গেছিল, আমি দমটম আটকায় গেছিল, আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল ঠল দিছে, এখন ঠিক আছি। এমন পরিস্থিতি যে মহাকুম্ভে এসেও ভয়ে সঙ্গমস্থলে যেতে পারছেন না এক বাঙালি পুণ্যার্থী। মহাকুম্ভস্থলে যাওয়া এখন খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এখন পর্যন্ত নিখোঁজ। মেন রাস্তায় গেলে পরে খালি মানুষের ঢল আর ঢল দেখা যাচ্ছে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হচ্ছে কুম্ভ মেলা এবং সঙ্গমস্থল। সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আজকে আর আমরা যাওয়ার সাহস পাইনি। পুণ্যস্নানে এসে পুণ্যার্থীর মৃত্যু, এর দায় কে নেবে? আদৌ কেউ নেবে? এবিপি আনন্দ। দেখুন, এবার যে অংশটার আলোচনায় আসবো সেই বিষয়টা, সেই নামটা জিবি সিনড্রোম খুব বেশি দিন বেশি মানুষের কাছে নিঃসন্দেহে পরিচিত হয়নি। তার কারণ এটা নিয়ে আতঙ্ক মোটামুটি এই সপ্তাহে শুরু হয়েছে, কিন্তু সত্যি সত্যি আতঙ্কের কোনো প্রয়োজন বা কারণ আছে কি? এটা কি হঠাৎ করে একটা রোগ যার প্রাদুর্ভাব, যে নামটা শোনা যাচ্ছে সেই রকম? আমরা 2 জন বিশেষজ্ঞকে স্টুডিওতে হাজির করেছি, যাদের একজনের হাসপাতালে 5 জন এই রোগে যারা আক্রান্ত ভর্তি আছেন, আর একজনের 4 জন। তাদের কাছে একেবারে সরাসরি এই রোগটাকে নিয়ে আমরা জানতে চাইব। কিন্তু তার আগে এই গত 1 সপ্তাহের মধ্যে কোথায় কোথায় এই রোগটা শোনা গেল এবং কেন শঙ্কিত হয়ে পড়লেন মানুষ হঠাৎ করে, মৃত্যুহারের কত, এই গোটা বিষয়টা একটা ছোট্ট প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো। তারপর জানার চেষ্টা করব যে এই রোগ নিয়ে আদৌ আশঙ্কিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কি। দেখুন, নতুন আতঙ্কের নাম গিয়ান ব্যারে। পরপর মৃত্যু, নতুন উদ্বেগ, স্নায়ুর এক বিরল রোগ। আমডাঙ্গার পর এবার জগদ্দল। এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর এবার গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত আরও এক কিশোরের মৃত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে। সূত্রের খবর, গত 26শে জানুয়ারি তার মৃত্যু হয়। নাম দেবকুমার সাউ, বয়স 10 বছর, বাড়ি উত্তর 24 পরগনার জগদ্দলে। 7 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। প্রথমে শরীরের নিম্নাঙ্গ অসাড় হয়ে যায়, তারপর অসাড়তা বাড়তে থাকে, একসময় ফুসফুসও অসাড় হয়ে পড়েছিল, তাই ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমে তাকে দেওয়া হয়। তারপর 26শে জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য ভবনকে রিপোর্ট পাঠানো হয়েছে। এখন তাহলে আপনাদের হাসপাতালে দুটো আছে, 2 জন ভর্তি আছে। আর 26শে জানুয়ারি যে মারা গেছে সে কোথায় বাড়ি? জগদ্দল, উত্তর 24 পরগনা। কতজন ভর্তি ছিল?
ওই অল্প দিনই ভর্তি ছিল, কয়েকদিনের মধ্যেই মারা গেল, 5-7 দিনের মধ্যে। আচ্ছা, খারাপ অবস্থা এসছে, 10 বছর। 10 বছর। ও, তার বাড়ি জগদ্দল। আর এখন যে ভর্তি আছে সাদিয়া পারভিনের বয়স 1 বছর 6 মাস। এ ভর্তি আছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গিয়ান ব্যারের রোগে আক্রান্ত হয়ে আরও 2 জন বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাসেলের যেটা ধরুন নিঃশ্বাসের জন্য যে সমস্ত মাসেলগুলো থাকে সেগুলো যখন উইক হয়ে যায় তখন তাদের ভেন্টিলেশনে দিতে হয়। তারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো এই ভেন্টিলেশন রিলেটেড কিছু কমপ্লিকেশনস হয়। অন্যদিকে কলকাতা মেডিকেলে ভর্তি এক বালক, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি 4 আক্রান্ত শিশু, তাদের মধ্যে 2 জন ভর্তি হয়েছে এদিন। এই মুহূর্তে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 4টি শিশু চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে যাদের অবস্থা একটু গুরুতর তাদেরকে ভর্তি করা হয়েছে পিআইসিইউতে, আর বাকিদের সাধারণ ওয়ার্ডে রেখেই চিকিৎসা চালানো হচ্ছে। প্রথমে ওর পাটা ব্যথা করে, মোটটা প্রথমে ধরে যায়, ধীরে ধীরে এখানে আনার পরে পুরো 24 ঘন্টার মধ্যে অল বডি প্যারালাইজ হয়ে যায়। ভেন্টিলেশনে রাখা হয়েছে 24 ঘন্টা ধরে। খেলতে গিয়ে খেলতে পা অটোমেটিক পায়ে জড়িয়ে অটোমেটিক পড়ে যাচ্ছে, কথাও বলতে পারছে না, গলায় ব্যথা, এবং ভেন্টিলেশনেই আছে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় ভর্তি রয়েছেন এক মহিলা সহ 3 জন। ভদ্রমহিলা যিনি 36 ইয়ার্সে ভর্তি আছেন, ওনার এতটা হিস্ট্রি হওয়ার পরে ওনার হাতে পায়ে খুব উইকনেস হয়ে যায়, উনি হাসপাতালে চলে আসেন। ওষুধ দেওয়ার পরে উনি অনেকটা রিকভার করে গেছেন। কিন্তু যিনি ভদ্রলোক ভর্তি আছেন, 2 জনদের একটু বেশি মানে আগে প্রোগ্রেস করে গেছে অনেকটা ডিজিজ প্রসেসটা। গিয়ান ব্যারে আতঙ্ক ছড়াচ্ছে বাংলার নানা প্রান্তে। হুগলির ধনেখালিতে 48 বছর বয়সী সতীনাথ লোহারের মৃত্যু হয়েছে। তার ডায়রিয়ার মতো উপসর্গ ছিল। এরপর শরীরের নিম্নাংশ অবশ হতে শুরু করে, সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেলে আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি। পেশেন্টটা যখন মেডিকেল কলেজের এমার্জেন্সিতে ঢোকে তখনই পেশেন্টের কোনো ভাইটালস ছিল না। কোচবিহারের মাটিগাড়ায় নার্সিংহোমে ভর্তি এক বৃদ্ধ, দুর্গাবাড়ির এক শিশু কন্যাও জিবি সিন্ড্রোমে আক্রান্ত বলে সন্দেহ। তাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়িতে। वेंटिलेशन डालने के बाद में हम लोगों ने अभी निकाला तो है, निकला हुआ है, फिर भी अभी भी वीकनेस है उसको। हाई फ्लो नेजल कैनुला बोल के बाहर से थोड़ा ऑक्सीजन दे के उसको थोड़ा सा प्रेशर दे के रखें। মহারাষ্ট্রের পুনেতে জিবি সিন্ড্রোম ভয়ঙ্কর আকার নিয়েছে। আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। একজনের মৃত্যুও হয়েছে। এবিপি আনন্দ। দেখুন, উপসর্গ, সতর্কতা, রোগের কারণ, এটাই আমি আসবো, কিন্তু তার আগে কিছু বেসিক প্রশ্ন নিয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর অলোক পণ্ডিতের কাছে যাব। ডক্টর পণ্ডিত, আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই খুব হালকাভাবে এই রোগটার নাম আমরা শুনেছি, বিরল রোগ বলে জানি, হঠাৎ করে এই রোগের প্রাদুর্ভাব কি করে হলো? এটা এই রোগটা একদমই বিরল রোগ। ওভারঅল ইনসিডেন্স হচ্ছে 1 in 1 lakh পার ইয়ার। আচ্ছা, ওভারঅল ইনসিডেন্স, এটা ডেসক্রিপশন হয়েছিল প্রায় আজ থেকে 100 বছরও বেশি আগে। গুলেন বেরি 2 জন ভদ্রলোক ডেসক্রিপশন দিয়েছিলেন। তার আগে লন্ড্রি বলে একজন সাহেব ছিলেন, উনি প্রথম ডেসক্রাইব করার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার নামটা আসে না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা এলজিবি সিন্ড্রোম বলে পরিচিত ছিল, লন্ড্রি গুলেন বেরি। আরও একজন ভদ্রলোক ছিলেন, তার নাম স্ক্রোল, তার নামটা উচ্চারণই হয়। তো এই রোগটা নতুন কিছু অসুখ নয়, এটার চিরকালই একটা সিজনাল ক্লাস্টারিং হয়। যখন একটা সিজন থেকে আরেকটা সিজন চেঞ্জ হয়, এই সময় কি হয়, ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রাদুর্ভাব বাড়ে। সেইগুলোর জন্য এই সময়টাতে তার একটা রিয়াকশন হিসেবে রোগগুলো বাড়ে। ব্যাকটেরিয়া থেকে হয় না ভাইরাস? ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটো থেকেই হয়। ইভেন অপারেশনের পরও এই রোগের ডেসক্রিপশন আছে। অপারেশন ছোঁয়াচে রোগ না, এটা ছোঁয়াচে রোগ একদম নয়। আচ্ছা, এখানে আমার পরের প্রশ্ন থাকবে, তাহলে একটা নির্দিষ্ট জায়গায়, ধরুন পুনেতে, কি করে এত মানুষ আক্রান্ত হচ্ছেন? এটা এক্স্যাক্টলি বলা সম্ভব না। তবে কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া যে ইনফেকশন থেকে গুলো কখনো বা ভাইরাস ইনফেকশনের পরে হতে পারে। যেমন এর একটা সার্জ আমরা লক্ষ্য করেছিলাম, এটা হচ্ছে কোভিডের সময়। কোভিড ইনফেকশন এবং তার ভ্যাকসিনেশনের পরে কিন্তু আমরা দেখেছিলাম গুলেনবেরির সার্জ হয়েছে, গোটা পৃথিবী জুড়ে হয়েছে, আমাদের এখানে তো আমরা লক্ষ্য করেইছি। এরকম না যে আজকে এটা প্রথম হলো, কিন্তু এটা অত্যন্ত বিরল অসুখ এবং সবচেয়ে সেফ জায়গা যেটা, যে এটা খুব বেশি ফেটাল নয়, সেই জন্য এটা আলোচনার মধ্যে আসেনি। যে কোনো কারণে এটা আজকে আলোচনার মধ্যে এসছে, কিন্তু এরকম নয় যে এটা প্রথম হলো ওখানে এপিডেমিক। ডেফিনেটলি যদি ইনসিডেন্টস বাড়ে আমরা বলবো যে এখানে বেড়েছে, কিন্তু তার কারণ হিসেবে কোনো একটা ইনফেকশন রেসপন্সিবল হতে পারে। তবে গুলেনবাড়ি যেটা সমস্যা, গুলেনবাড়ি প্রথম যখন নামকরণ হয়েছে তখন থেকে এতে কন্ট্রোভার্সি আছে। মানে এখনও এটা ক্লিয়ার নয় যে গুলেনবাড়িটা কেন হয়। এটা একসময় ভাবা হতো যে
এই অসুখটা হয় হচ্ছে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের পরে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোনো মলিকুল যেটা আমাদের নিউরাল যে নার্ভ যে আছে তার কোনো মলিকুলের সঙ্গে একই রকম হয়, যার জন্য আমার ইমিউন সিস্টেম ভুল করে ভাইরাসটাকে অ্যাটাক না করে নার্ভটাকে অ্যাটাক করে, যার ফলে এই অ্যাটাকটা হয়। এবং গুলেন যে ভদ্রলোক উনি যে ডেসক্রিপশন দিয়েছিলেন এই অসুখটা হচ্ছে সেলফ লিমিটিং, মানে হচ্ছে নিজে নিজে সেরে যাবে। পরবর্তী ক্ষেত্রে চায়না থেকে, নর্দার্ন চায়না থেকে প্রথম একটা এর ভ্যারিয়েন্ট আসে, সেটাকে আমরা বলি যে আমান। মানে কি হয়, যদি আমরা একটা ইলেকট্রিক্যাল সিস্টেম ধরি, তো যে নার্ভগুলো থাকে শরীরের একটা ইলেকট্রিক্যাল ওয়্যারের মতো ধরি, আর আগেকার দিনে বাড়িতে যে ওয়্যারিং হতো তার একটা কভার থাকতো নার্ভটাকে প্রোটেক্ট করার জন্য। তো আমাদের নার্ভটা কভার করার জন্য একটা মাইলিন শীট থাকে। কখনো কখনো শুধু মাইলিন শীটটা ধরে, গুলেন সাহেব যেটা বলেছেন যে মাইলিন শীটটা শুধু ড্যামেজ হয়, এবং এদের ক্ষেত্রে সেলফ লিমিটিং ডিজিজ মোস্টলি, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা 1969 গুলেন সাহেব বলেছিলেন, এবং 1990-র কাছাকাছি নর্দার্ন চায়না থেকে এর একটা ভ্যারিয়েন্ট ডেসক্রিপশন হয় যেখানে নার্ভটা ইটসেলফ ড্যামেজ হয়েছে, এবং সেক্ষেত্রে ক্যাম্পাইলোব্যাক্টার যে ভাইরাস ব্যাকটেরিয়াটা এটা ইমপ্লিকেটেড হয়। এবং এই ব্যাকটেরিয়াটা ইমপ্লিকেট হওয়ার পরে দেখা যায় এর সঙ্গে অনেকটা স্ট্রং অ্যাসোসিয়েশন পাওয়া যায়। পরবর্তী ক্ষেত্রে ইউরোপের লোকেরা এটাকে স্টাডি করে, তারা দেখে যে এর সঙ্গে সেরকম কোনো রিলেশন ওরা পাচ্ছে না। যেটা চায়নাতে 30-40% অ্যাসোসিয়েশন পায়, ওরা লেস দ্যান 10% পায়। এটা নিয়ে তখন সায়েন্স প্রোগ্রেস করে যে এটা সত্যিই গুলেনবারি না অন্য কিছু। তাতে করে দেখা যাচ্ছে যে কিছু অটো অ্যান্টিবডি, মানে শরীরের নিজের মধ্যে কিছু অটো অ্যান্টিবডি তৈরি করা হয়েছে, তাদের কিছু নাম এসছে। সেই জন্যে এইটা এখন দুটো ডিভিশন হচ্ছে, মানে অ্যাকর্ডিং টু লিটারেচার, মডার্ন লিটারেচার, গুলেনবারি আর গুলেনবারি একা নয়। গুলেনবারি যেটা ট্র্যাডিশনালি ডেসক্রাইব বাই গুলেন সাহেব, যেখানে ডিমান্ডিং প্যাথোলজি ছিল, আর এখন কিছু অটোইমিউন অ্যান্টিবডি ডিজিজ হচ্ছে যেটা আমরা বলি নোডোপ্যাথি, এবং তাদের চিকিৎসা কিন্তু ধরন পাল্টাচ্ছে। আগেকার দিনে আমরা একটাই চিকিৎসা জানতাম যে আইভিআইজি অথবা প্লাজমা এক্সচেঞ্জ, কিন্তু এই নতুন যে ভ্যারিয়েন্টটা এটা কিন্তু গুলেনবারির সঙ্গে সিনোনিমাস নাও হতে পারে। আগামী দিনে লিটারেচার হয়তো বলবে যেটা সত্যিই গুলেনবারি কিনা, নাকি এদেরকে আলাদা করা দরকার। বেশ, আমি এখানে নিঃসন্দেহে পরের প্রশ্নে আসব ডক্টর জয়দেব রায়ের কাছে, শিশু রোগ বিশেষজ্ঞ। ডক্টর রায়, আপনার হাসপাতালে এখনও 4 জন ভর্তি আছে। আমার প্রথম প্রশ্ন, এটা কি কোনো বয়সের ক্ষেত্রে, মানে এই বয়স হলে বেশি আক্রান্ত এরম বিষয় আছে, নাকি যে কোনো মানুষকে সমানভাবে আক্রমণ করতে পারে? আমরা একদম খুব ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা দেখিনি। আচ্ছা, মোটামুটি ধরুন 7 বছর, 8 বছর, 9 বছর এরকম থেকে শুরু হয়, এবং সেটা 70-80 বছরের বয়স্কদেরও দেখা যায়। আচ্ছা, আমরা বাচ্চাদের বেশি এখানে কেন পাই, আমরা বহু কেসই দেখেছি। আপনারা কি নিয়মিত পান? নিয়মিত পাই। ওটা যেটা উনি বললেন, বিশেষ করে সিজন চেঞ্জের সময় এগুলো পাওয়া যায়, এবং এরকম একটা হিস্ট্রি অনেক ক্ষেত্রেই পাওয়া যায় যে একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, বা একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যেটাকে ডায়রিয়া করে। কখনো কখনো পোস্ট সার্জিক্যাল কেস আমরা অতটা হয়তো দেখিনি, খুব ভেরি রেয়ারলি, কিন্তু এটা আমি কোনোদিন দেখিনি যে কোনো ভ্যাকসিন রিলেটেডও গুলেনবারি হতে পারে, কিন্তু আমি কখনো দেখিনি। মর্টালিটি রেট কী রকম? মর্টালিটি রেট নিয়ে প্রশ্ন হচ্ছে। মর্টালিটি রেট ওই যে উনি বললেন যে এটা দুটো ভ্যারাইটি, অনেক রকম ভ্যারাইটি হয়, বেসিক্যালি উনি দুটো ভ্যারাইটি ভাগ করলেন। একটা হচ্ছে যে শুধু নার্ভের উপরে যে কাভারিংটা নষ্ট হয়ে যায়, মাইলিন শীটটা নষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে মর্টালিটিটা কম, তাদের সিভিয়ারিটিটা কম। আর যদি পুরো নার্ভটাই স্নায়ুতন্ত্রে যখন আঘাত করছে, এখন যখন পুরো নার্ভটাই নষ্ট হচ্ছে, যেটা আমরা অ্যাক্সনোপ্যাথি বলে থাকি, তাদের কিন্তু সিভিয়ারিটিটা অনেক বেশি। মর্টালিটির ব্যাপারে একটা প্রশ্ন, যে প্রত্যেক ডিজিজই যেমন আমরা বলি যে যত লেট ডাক্তারবাবুর কাছে আসবে, যত লেট ডায়াগনোসিস আসবে, যত মনিটরিং কম হবে, তাদের কিন্তু মর্টালিটি হওয়ার চান্সটা বেশি। তবে এও আছে যে এই রোগটার তো সিমটমটা শুরু হয় শরীরের নিম্নাঙ্গ দিয়ে, মানে পায়েতে প্রথমে শুরু হয়, হাতে শুরু হয়। সেগুলো কীরকম বাচ্চা হয়তো দেখবেন, উপসর্গ কি, মানে বাচ্চা কি বললে সঙ্গে সঙ্গে? বাচ্চারা অনেক সময় বলতে পারে না, কেউ বলতে পারে। উপসর্গটা হচ্ছে, দেখবেন চলছিল বাচ্চাটা ঠিকমতো করে চলতে পারছে না, বসে উঠতে ঠিকমতো করে পারছে না, সিঁড়ি ভাঙতো যে বাচ্চাটা, সিঁড়ি ভাঙতে পারছে না, মাথায় চুল আঁচড়তে পারতো, সে এখন মাথায় চুল আঁচড়তে গেলে ঠিকমতো করে চুল আঁচড়তে পারছে না। এগুলো প্রথমের দিকে একটা কমপ্লেন করে। এবার এটা আবার লক্ষ্য করবেন যে প্রথমে নিম্নাঙ্গ শুরু হলো, আস্তে আস্তে উপরের দিকে উঠে, এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং পলিনিউরোপ্যাথি, মানে উপর দিকে উঠতে থাকে। উঠতে উঠতে যখন আমাদের বুকের এবং পেটের মাঝখানে যে ডায়াফ্রাম থাকে, ওই ডায়াফ্রামের নার্ভকে যখন ইনভলভ করলো, তখনই কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসটা শুরু হয়। তখন কিন্তু আমার ভেন্টিলেটর সাপোর্ট অতি অবশ্যই দরকার। তারপরেও ধরুন আরও উপরে উঠতে পারে,
ধরুন গলাতে গেল, খেতে পারবে না। আমি একবার শুধু যে ভেন্টিলেটর সাপোর্টের কথা আপনি বললেন, এই মুহূর্তে যে 4 জন আপনার প্রতিষ্ঠানে ভর্তি আছেন তাদের কি কারুর ভেন্টিলেটর সাপোর্ট? হ্যাঁ, ভেন্টিলেটর সাপোর্টে আছে। আমার ওয়ার্ডে একজন তো রিকভারি ফেজে আছে, একজন আমার আন্ডারে আছে, সে এখনও ভেন্টিলেটর সাপোর্ট তার লাগেনি, মনিটরিং সিস্টেমে আছে। 2 জন ভেন্টিলেটর সাপোর্টে আছেই, তার মধ্যে একজন একটু রিকভারি ফেজে আছে, একজন কিন্তু অত ভালো নয়, অনেক দিন ধরেই সে আছে। আচ্ছা, সুতরাং এইখানে আবার প্রশ্ন আসছে যে কাদের ভেন্টিলেটর সাপোর্ট লাগবে, কাদের ইনভলভমেন্ট হবে, কাদের হবে না। এই যে অ্যাসেন্ডিং যেটা আমি বললাম, এর কোনো ক্ষেত্রে খুব স্পিডে যায়। ধরুন এটাকে আমরা বলি অ্যাকিউট, এটা কিন্তু ক্রনিক ডিজিজ নয়, অ্যাকিউট, সাডেন শুরু হয়। যাদের এরকম সাডেন শুরু হয় তারা ডাক্তারবাবুর কাছে হয়তো আর্লি আসে, যাদের একটু আস্তে আস্তে হয় তারা লেট করে। এই লেট ডায়াগনোসিসটা কিন্তু তখন মনে হয় ও এ তো সর্দি কাশি জ্বরে উইকনেস হয়েছে, ওই জন্য একটু শুয়ে আছে, হয়তো উঠতে পারছে না। মানে এই জায়গাটায় একটা চিকিৎসার গোল্ডেন আওয়ার আছে। গোল্ডেন আওয়ার তো আছেই, যত আর্লি ডায়াগনোস হবে, যত সাপোর্টিভ মেজার দেবেন তত ভালো। একদম। আমি দ্রুত একবার পরের প্রতিবেদনে দেখাবো যে এই অসুখটা ঠিক কিভাবে একজন সাধারণ মানুষ, পূর্ণবয়স্ক মানুষ হতে পারেন, শিশু কিশোর হতে পারে, কিভাবে আক্রমণ করে দেখুন। কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কারো পরিবার আবার চিকিৎসা করানোর সময়টুকুও পাননি। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেছে সব। গিয়ান ব্যারে সিন্ড্রোমের আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য। এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। বুধবারই গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার আমডাঙ্গার কিশোরের। এনআরএস মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে 17 বছরের অরিত্র মণ্ডলের। বারাসাত গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিল অরিত্র। দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করত। 23শে জানুয়ারি তাকে ভর্তি করা হয় এনআরএস মেডিকেল কলেজে। 27শে জানুয়ারি মৃত্যু হয় অরিত্রর। তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে গিয়ান ব্যারে সিন্ড্রোমের। পরিবারের দাবি, আক্রান্ত কিশোরকে ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন দেওয়ার কথা বলেন চিকিৎসকরা, কিন্তু এনআরএস মেডিকেল কলেজে এই ইনজেকশন ছিল না। পরিবারের অভিযোগ, বাইরে থেকেও এই ইনজেকশন কিনে আনার অনুমতি দেওয়া হয়নি পরিবারকে। এরপর বিকল্প হিসাবে প্লাজমা থেরাপি করা হয় অরিত্র। শেষমেশ বাঁচানো যায়নি তাকে। ট্রিটমেন্টই ঠিকঠাক হয়নি ওদের গাফলতির জন্য। আমি বলে দিচ্ছি, তারপর ট্রিটমেন্ট হচ্ছে। আমি বলছি ছেলে অক্সিজেন, ওকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ছেলের। আমি বলার পর তারপর ওনারা অক্সিজেন দিচ্ছেন। এদিকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে বুধবার নতুন করে ভর্তি করা হয়েছে গিয়ান ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত 2 শিশুকে। আইসিইউতে ভর্তি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার মইপিঠের 6.5 বছরের শিশু কন্যাকে। এইচডিইউতে ভর্তি রয়েছে উত্তরপাড়ার 4.5 বছরের এক শিশু। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে 3 শিশুর চিকিৎসা চলছে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, অর্থাৎ পিআইসিইউতে, এবং ওয়ার্ডে রেখেও কিন্তু চিকিৎসা করা হচ্ছে বেশ কয়েকটি শিশুর। আমরা দেখতে পাচ্ছি এরকমই একটি শিশু যার 6.5 বছর বয়স, যার বাড়ি বালিতে, তাকে ভর্তি করা হয়েছে। তার ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন চলছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আগে থেকেই ভর্তি রয়েছে আরও 2 শিশু। পাটা ব্যথা করার পরে ওনার কোমরটা প্রথমে ধরে যায়, ধীরে ধীরে এখানে আনার পরে পুরো 24 ঘন্টার মধ্যে অল বডি প্যারালাইজ হয়ে যায়। প্যারালাইজ হয়ে যাওয়ার পরে পুরোপুরি আমরা এখানে রেখেছি, ভেন্টিলেশনে রাখা হয়েছে 24 ঘন্টা ধরে। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে গিয়ান ব্যারে আক্রান্ত 5 জন চিকিৎসাধীন। কিন্তু কি এই গিয়ান ব্যারে সিন্ড্রোম, যার আতঙ্ক জাঁকিয়ে বসছে বাংলাতেও? চিকিৎসকরা বলছেন, জিবি সিন্ড্রোম আসলে অটো ইমিউন ডিসঅর্ডার, যা ক্রমশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। রোগীর স্নায়ুতন্ত্রে আঘাত হানে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারেন রোগী। এই রোগে আক্রান্ত হলে পা বা কোমর অবশ হয়ে যায়, একে একে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে পড়ে, চলে যায় কথা বলার শক্তি, দুর্বল হয়ে যায় স্নায়ু এবং ফুসফুসের পেশি, শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা দেখা যায়। আমরা জিবি সিন্ড্রোম আমরা সারা বছর ধরেই আমাদের এই স্বাস্থ্য পরিকাঠামোয় চিকিৎসা করে থাকি, এবং একটা বিশ্বমানের যা চিকিৎসা হওয়ার দরকার সমস্ত ফেসিলিটি এখানে আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বাঙ্গুর নিউরোলজির কথা বলতে পারি, যেখানে প্রতি সপ্তাহেই প্রায় 4-5টা জিবি সিন্ড্রোম পেশেন্ট ভর্তি হয়। এটা সারা বছর ধরেই ভর্তি হয়। এখন সিজন চেঞ্জের সময় ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিছু কিছু বেড়েছে, তাতে জিবি সিন্ড্রোমের সংখ্যাও হয়তো কিছু বেড়েছে। একটা বাচ্চা সে হয়তো আগে চলতে চলতে অত পড়ে যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে যেন একটু বেশি পড়ে যাচ্ছে। সো দ্যাট মাইট বি অ্যান আর্লি সাইন অফ জিবি সিন্ড্রোম। আবার কখনো কখনো দেখা গেল যে হঠাৎই ওভারনাইট দেখা গেল যে ওর দুটো পা একদম দুর্বল হয়ে গেছে। দ্যাট ক্যান বি অলসো এ ফিচার or লক্ষণ হতে পারে জিবি সিন্ড্রোমে।
থ্রু আউট দ্য ইয়ার কিছু কিছু পেশেন্ট আমরা জিবি সিনড্রোমের পাই, এবং কারণ এটা 100 বছরের পুরনো রোগ ডায়াগনোসিস হয়েছে, এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কিছু আলাদাভাবে লাগে না, নিজেরাই ঠিক হয়ে যায়। খুব কম সংখ্যক ক্ষেত্রে আইসিইউ লাগে, এবং তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। উপসর্গ থাকলে ইএমজি এবং নার্ভ কন্ডাকশন টেস্টের মাধ্যমে ধরা পড়ে গিয়ান ব্যারে সিনড্রোম। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই রোগ তো ছিল, তাহলে হঠাৎ কেন আমরা এই নিয়ে আলোচনা করছি তার কারণ কিছু পরিসংখ্যান। 26শে জানুয়ারি থেকে 4 দিনের মধ্যে শুধু আমাদের এই রাজ্যে জিবি সিনড্রোমে 3 জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে 3 সপ্তাহেরও কম সময় আক্রান্ত হয়েছেন 111 জন, আমি কিন্তু সরকারি ফিগার বলছি, এবং কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ে 7 জনের বিশেষজ্ঞ দল তারা পুনেতে পৌঁছচ্ছেন। আর আজকে বুধবার স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা বৈঠক করেন। ডক্টর পণ্ডিতের কাছে আসবো। আমি বলছি, এটার সঙ্গে কোভিডের কি কোনো যোগ থাকতে পারে? আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আগে ছিল, শোনা যেত, আপনারা জানতেন, পড়েছেন, কিন্তু হঠাৎ এই সময় এই আবার শব্দটা ব্যবহার করছি, প্রাদুর্ভাব, এটা কেন হতে পারে? এর কি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে? কুলেনবারিটা এর আগে একটা ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক হয়েছিল, এর আগে 200 বছর আগে, তখনও খুব বেশি করে দেখা গেছিল, তার পার্টিকুলার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার পরে। কোভিডও সেরকম, যে কোনো ভাইরাল ইনফেকশন, কোভিডের সময় ইমিউনিটি নিয়ে আমরা প্রচুর চর্চা করছিলাম, ইমিউন সিস্টেমকে অ্যাটাক করেছে, কিন্তু কিভাবে অল্টার করেছে আমরা কেউ এখনো জানি না। কিন্তু যেটা আমরা পর্যবেক্ষণ করেছি যে কোভিডের পরে জিবি সিনড্রোমের যে টাইপটা, সেটা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। মানে জিবি সিনড্রোম যেটা আমরা জানতাম যে গুলেনবারি সিনড্রোম হচ্ছে মোর অর লেস সেলফ লিমিটিং, 70% 75% উইদাউট এনি ট্রিটমেন্ট ভালো হয়ে যাবে, 10-50% যদি আমরা আরও 15% 20% যদি আমরা রেসপিরেটরি একটু সাপোর্ট দিতে পারি, আইভিআইজি দিতে পারি, আগের দিন আমরা স্টেরয়েডও দিতাম, দিয়ে আমরা ভালো হয়ে যেত। 5 to 10% এই চেঞ্জটার মধ্যে মর্টালিটি রেট বাড়াও একটা হতে পারে যে যদি যেহেতু ওই প্যাটার্নটা যেটা আগে বলছিলাম যে একজোনাল আর ডিমান্ডিং, যেহেতু চেঞ্জ হচ্ছে ডিমান্ডিং থেকে একজোনাল, সিভিয়ারিটি বাড়ছে, সিভিয়ারিটি বাড়ার ফলে এর কিন্তু মৃত্যুর হার বাড়তে পারে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা আশার আলো, যেটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট, সেখান থেকে কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে। এটা যেটা আমরা আইভিআইজি, যেটা দামি একটা ওষুধ বলছি, তার থেকে খুব অনেক কম পয়সার ওষুধে কিন্তু এই রোগটা চিকিৎসা করা যেতে পারে। এটা লিটারেচারে আসছে, বা আমরা কিন্তু অলরেডি স্টার্ট করেছি আমাদের ইনস্টিটিউটে কতগুলো অ্যান্টিবডি টেস্ট করতে হয়। সেটা টেস্ট করার পরে কিছু ওষুধ কিন্তু যেগুলো আইভিআইজি ফেল করার পরে ভালো কাজ করছে, এগুলো আগামী দিন হয়তো বলবে, কিন্তু আশার আলো আছে। বেশ, ডক্টর রায়, আমি বলছি এর সঙ্গে একটা পারসেপশন, ভুল হতে পারে, একটা ধারণা যে চিকিৎসার খরচ খুব বেশি, শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে একটা ইঞ্জেকশনই নাকি লক্ষের কাছাকাছি দাম, এবং সব মিলিয়ে প্রায় 3 লক্ষ পার হয়ে যাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা চিকিৎসার ব্যাপারে যাওয়ার আগে আমি যেটা সিমটম বলছিলাম, একটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি। নিশ্চয়ই। এই যে প্যারালিসিসটা হয়, এটা কিন্তু সিমেট্রিক্যাল, মানে একসঙ্গে দুটো পায়ে, যেমন পোলিও যখন প্যারালিসিস হয় সেটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল হয়। এর কিন্তু ওটা একটা ক্যারেক্টার পেরেন্টসদের দেবে যে দুটো পায়ে সমানভাবে, জেনারেলি এটা টিপিক্যাল যেটা গুলেনবেরি, সেটা কিন্তু সিমেট্রিক্যাল প্যারালিসিস হয়। এবারে আপনি চিকিৎসার ব্যাপারে যেটা বললেন, চিকিৎসার ব্যাপারে এটা কিন্তু খুব খরচ সাপেক্ষ তো বটেই। যাদের বিশেষ করে সিভিয়ার হয়ে যাচ্ছে, সিভিয়ার না হলেও খরচ সাপেক্ষ, সিভিয়ার হয়ে গেলে যখন বিশেষ করে লাং ইনভলভমেন্ট হচ্ছে, তখন তো আমাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হচ্ছে। ভেন্টিলেটরের খরচ তো আপনারা জানেনই। এবার হচ্ছে ওষুধের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে ওষুধটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আইভিগামা। আইভিগামার আমরা একটা বাচ্চাকে টোটাল ডোজ যেটা দিই সেটা 2 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট। সেটা অনেক সময় ভাগ করে 0.5 করে, হয়তো 4 দিন 5 দিন এরকম ভাগ করে, কিন্তু 2 গ্রাম টোটাল পার কেজি অফ বডি ওয়েট। এবারে যত বড় হবে, যত ওয়েট বেশি হবে, তত ডোজটা আমাকে বেশি দিতে হবে। সেটা হয়তো 4-5 দিন ভাগ করেও দেওয়া যেতে পারে। এইবারে সেখানে 4 থেকে 5 গ্রামের ওষুধটার দাম হচ্ছে 8 থেকে 10,000 টাকা। এবারে টোটাল ডোজটা কত হয়ে যাবে বুঝতে পারছেন? যদিও গভর্নমেন্ট হসপিটালে কোনো জায়গায়, ওনার হসপিটালে আইভিগামা ফ্রি অফ কস্ট দেওয়া হয়, আমাদের ওখানে হয়তো ফ্রি অফ কস্ট না থাকলেও আমরা কোম্পানির কাছে চেয়ে ডিসকাউন্ট করি, ডিসকাউন্ট করে পেশেন্টদের আমরা দিই যে একটু তোমরা একটু কিছুভাবে একটা ডিসকাউন্ট করে দাও। সুতরাং কস্টলি এই ব্যাপারটা আছে। কিন্তু আবার আমি কিন্তু বলবো, এইটা আগে আমরা যখন কিছুদিন আগে HMV বলছিলাম, আমি বলেছি এটা মামুলি ভাইরাস, কিন্তু এইখানে এই রোগটাতে দেখতেই পাচ্ছেন এটা প্রাণঘাতী হতে পারে। সেইখানে কিন্তু যারা অ্যাফোর্ডেবল করতে পারে তাদের ক্ষেত্রে তো আমাদের
চেষ্টাই উচিত গভর্নমেন্টের দিক থেকে বা ওষুধের কোম্পানির দিক থেকে, আমাদের দিক থেকে প্রাণ বাঁচাবার জন্য কস্টলি হলেও চেষ্টা করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে যত আর্লি ডায়াগনোসিস করা যায়, সুতরাং অ্যাওয়ারনেস, আজকে আপনি যে বলছেন এই প্রতিবেদনটা রেখার দরকার, এটা দেখছেন, অ্যাওয়ারনেসটা খুব দরকার। অ্যাওয়ারনেসটা কেন দরকার, এটা আগেই তো বললেন, কটা বাচ্চার ক্ষেত্রে ভেন্টিলেটার লাগবে আমি জানি না। সুতরাং যেটা আমি জানি না, বাচ্চাটাকে আমি সেরকম জায়গা সেট আপই মনিটর করবো যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে ভেন্টিলেটার আছে। আমার ব্যাকগ্রাউন্ডে ভেন্টিলেটার নেই, আমি একটা হসপিটালে নার্সিংহোমে কোথাও ভর্তি করে দিলাম, বাচ্চা খারাপ হলেও তারপরে দৌড়াচ্ছি, বেড পাচ্ছি না, এখানে ভেন্টিলেটার নেই। সুতরাং আমি সেরকম জায়গায় বাচ্চাটাকে মনিটরিংয়ে রাখবো যেখানে আমার ভেন্টিলেটার সাপোর্ট ফেসিলিটি আছে, সেটা কিন্তু খুব জরুরি। আর দ্বিতীয় হচ্ছে ডায়াগনোস করার জন্য, একটু আগে উনি যেটা বলেছেন, টেস্টের মধ্যে কোনো জায়গায় এলপি, এখন আমরা কিন্তু লাম্বার পাংশে, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন পিঠ থেকে জল বার করে টেস্ট করা হতো, সেখানে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, মানে প্রোটিনের সেলের মধ্যে সিমেট্রি থাকতো না, সেটা 1 সপ্তাহ লেগে যেত। এখন কিন্তু আমরা 1 সপ্তাহ ওয়েট করতে পারি না। সেখানে টেস্টটা হচ্ছে নার্ভ কন্ডাকশন টেস্ট। নার্ভ কন্ডাকশন টেস্ট দিয়ে কিন্তু আমরা ভেরিয়েশনটাও বুঝতে পারি যে এটা শুধু মাইলিনটা গেছে না অ্যাকশনোপ্যাথি হয়েছে, সেটাও কিন্তু বুঝতে পারি, এবং সেটা কিন্তু হসপিটালে অ্যাভেলেবেল, এটা কিন্তু অত কস্টলি নয়। সুতরাং যেটা আমি বলবো আপনাদের এখান থেকে প্রতিবেদন দিয়ে, যে প্রথমে হিস্ট্রিতে দেখতে হবে ডায়রিয়া বা ভাইরাল ইনফেকশান হচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা প্যারালাইসিস হচ্ছে, প্যারালাইসিসটা সিমেট্রিক্যাল হচ্ছে, গ্র্যাজুয়ালি এটা ওপরের দিকে উঠছে, এরকম একটা হিস্ট্রি যেখানে আছে, সেখানে নার্ভ কন্ডাকশন টেস্ট দিয়ে আমি এটাকে কনফার্ম করতে পারছি, এবং তার একটা ডেফিনিট ট্রিটমেন্ট আছে, সাপোর্টিভ ট্রিটমেন্ট এবং ওষুধ আছে। সুতরাং অ্যাওয়ারনেসটা খুব জরুরি, না হলে সচেতনতা, হ্যাঁ, মূল হচ্ছে অ্যাওয়ারনেসটা খুব জরুরি। আমি আতঙ্কিত করতে কাকুই চাচ্ছি না, সবারই যে ভেন্টিলেটারে যেতে হবে তাও নয়, কিন্তু বাচ্চা অসুস্থ হলে আপনার ডাউট হলেও ডাক্তারবাবুর কাছে যান, এবং যে ডাক্তারবাবু অন ডিউটি আছেন সেইখানে ওনার যদি কোনো রকম সাসপিশনও থাকে তাহলে কিন্তু মনিটর করার জন্য ভর্তি করা উচিত, এটুকু আমার মনে হয়। এবং শিশু এবং বয়স্ক যেহেতু 2 ধরনের মানুষের উপরই এটা হচ্ছে, সেই জন্য দেখুন আজকের গোটা দিনের প্রচুর রাজনৈতিক অর্থনৈতিক বিষয় ছিল, সেই সমস্ত একপাশে সরিয়ে রেখে আমাদের মনে হয়েছে যে যেহেতু আতঙ্ক বাড়ছে এবং এই আতঙ্কের আদৌ কোনো কারণ আছে কিনা, আতঙ্কের আসলে কোনো কারণ নেই, যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। সেই জন্য এই অনুষ্ঠানের মধ্যে বিশেষভাবে এই অংশটা আমি যোগ করেছি, তার কারণ হচ্ছে 26শে জানুয়ারি থেকে 4 দিনের মধ্যে একটা অসুখে যদি আমাদের রাজ্যে, শুধু আমাদের রাজ্যে 3 জনের মৃত্যু হয় এবং মহারাষ্ট্রে 3 সপ্তাহের কম সময়ে 101 জনের তারা আক্রান্ত হন, তাহলে নিঃসন্দেহে সচেতনতাটা প্রয়োজন। সেটা শিশুর ক্ষেত্রে প্রয়োজন, কিশোরের ক্ষেত্রে প্রয়োজন, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে তো বটেই। সুতরাং আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, শুধু সচেতন থাকুন। আমার পরের প্রতিবেদন দেখাবো এই মুহূর্তে এই রোগের ক্ষেত্রে আমাদের দেশ এবং আমাদের রাজ্যের পরিকাঠামো এবং তৎপরতা, বিশেষ করে এই প্রাদুর্ভাবের পরে। দেখুন, আতঙ্কের নতুন নাম গিয়ানবেরে সিনড্রোম, স্নায়ুর এক বিরল রোগ যা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। স্নায়ু দুর্বল হতে শুরু করে, পেশি অসাড় হয়ে যায়, রোগীর মুখ বেঁকে যেতে পারে, হাঁটাচলা করা বা কথা বলার ক্ষমতা থাকে না অনেক সময়। এই রোগী এখন হানা দিয়েছে পশ্চিমবঙ্গেও, যার জেরে বাড়ছে উদ্বেগ। 26শে জানুয়ারি থেকে মাত্র 4 দিনের মধ্যে বাংলায় গিয়ানবেরে সিনড্রোমে 3 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পুনেতে অবস্থা আরও ভয়ঙ্কর। সেখানে 9 জানুয়ারি থেকে 3 সপ্তাহেরও কম সময়ে গিয়ানবেরে সিনড্রোমে আক্রান্ত হয়েছেন অন্তত 111 জন। জটিল এই স্নায়ুর রোগ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। পুনেতে গিয়ানবেরে সিনড্রোমে প্রথম মৃত্যুর খবর সামনে আসে গত শনিবার। পরিবারের দাবি 9 জানুয়ারি থেকে ডায়রিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে খানিকটা সুস্থ হলেও আচমকা অবস্থার অবনতি হয়। এই বিষয়টাই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। সূত্রের খবর, কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ের 7 জনের বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে পুনেতে। ইতিমধ্যে আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সূত্রের খবর, তাদের বেশিরভাগেরই পাকস্থলীতে সংক্রমণ এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস ধরা পড়েছে, অর্থাৎ ইনফেকশন থেকে জিবিএস ছড়াচ্ছে বলে এক প্রকার নিশ্চিত চিকিৎসকরা। তবে এখনই সঠিক কারণ বলা যাচ্ছে না। জিবিএস এর মোকাবিলা করতে যে ইমিউনোগ্লোবিউলিন বা আইভিআইজি ইনজেকশন প্রয়োজন হয় তা যথেষ্ট ব্যয়বহুল। এক একটি ইনজেকশনের জন্য খরচ প্রায় 20,000 টাকা। সুস্থ হতে বেশ কয়েকটি ইনজেকশনের প্রয়োজন।
ব্যয়ের ভার লাঘব করতে আপাতত পুনের YCM হাসপাতাল, কমলা নেহেরু ও সসুন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছে মহারাষ্ট্র প্রশাসন। এদিকে পশ্চিমবঙ্গ জিবি সিন্ড্রোমে আক্রান্ত মৃত্যুর খবর সামনে আসছে। গত 4 দিনে 3 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই বাধ্যতামূলকভাবে সেই তথ্য স্বাস্থ্য ভবনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেইনলি যেটা হয় সেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়, এবং সেটা হচ্ছে তোমার একটা ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার আমরা প্রিভেনশনের দিকে জোর দেবো, যে হ্যান্ড ওয়াশিং, জেনারেল হাইজিন, হ্যান্ড হাইজিন এগুলো মেনটেন করার জন্য। আর দ্বিতীয় কথা, 80% হচ্ছে সেলফ লিমিটিং, ওটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর 20%-এর মধ্যে তাদের হসপিটালাইজেশনের প্রয়োজন হয়, এবং সেই ব্যাপারে আমরা সজাগ আছি। যদি কোনো সেরকম ঘটনা ঘটে আমরা মানে সেটা এগেনস্টে অ্যাক্ট করতে পারব। জিবি সিন্ড্রোমের যা চিকিৎসা হওয়া দরকার তার সম্পূর্ণ পরিকাঠামো আমাদের এখানে মজুদ আছে। বিষয়টা কি, তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি, কেন ওখানে হচ্ছে, এখানে হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটুকু আমরা নিজেদের মধ্যে একটু তার মানে বৈজ্ঞানিক তথ্যগুলো একটু আলোচনা করেছি। কোন অঞ্চল থেকে রোগীরা আসছেন, একটি নির্দিষ্ট এলাকা থেকে বেশি কেস আসছে কিনা, ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন, প্লাজমা থেরাপির জন্য পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা, স্বাস্থ্য ভবনের বৈঠকে তা নিয়েও আলোচনা করা হয়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। জনপ্রিয় বাউল গানের কথা আছে, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি। তবে রাজনীতির গাড়িতে যারা বসেন, বুঝলেন, তারাও সব বন্ধুত্বের ধার ধারেন না। এই যেমন লোকসভায় 99টা আসন জিতে রাহুল গান্ধী ভেবেছিলেন ইন্ডিয়া জোটের গাড়ি স্টিয়ারিং তাঁর হাতেই থাকবে, কিন্তু বিজেপিকে এই রাজ্যে রুখে দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের সাফল্যই বা কম কি। তাঁরা বলছেন গাড়ি চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভোটের আগেও যা ছবি, ভোটের পরেও তাই। জোটের মুখ নিয়ে মারামারি, ব্যাস শত্রু আর বন্ধুর জায়গা বদল হয়ে গেল। আমরা এসব নিয়ে অ্যানিমেশনে রসিকতা করি বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।